স্যার ফাংশন চলছিল। কোনটা হয়েছে? কতটা হয়েছে, মানে কতটা হয়েছে? কতটা হয়েছে আমাকে একটু বলো। স্যার টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশনের 4 নাম্বার যেটা ছিল, মানে উইদাউট রিফার আর হচ্ছে উইদাউট প্যারামিটারস, হচ্ছে উইদাউট রিটার্ন আর প্যারামিটারস, এটা করিয়েছিলেন। ওটা আচ্ছা, আর বাকি তিনটে করায়নি তাই তো? না স্যার, ওটা হয়নি। ওকে, তো আমরা ইউজার ডিফাইন ফাংশনের আমরা টাইপ পড়ছিলাম, টাইপ অফ ইউজার ডিফাইন ফাংশন। ওকে, সো আমরা টাইপ অফ ইউজার ডিফাইন ফাংশনস দিয়ে আমরা শুরু করব। ওকে, টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশনস। তো ফাংশনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফাংশন মানে ইউজার ডিফাইন ফাংশনের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা আজকে টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশন আমরা আজকে পড়ব। আমি ওখানে 4 রকম টাইপের ফাংশনের কথা বলেছিলাম। ইউজার ডিফাইন আমরা আমরা অ্যাজ এ ইউজার আমরা 4 রকম ভাবে কোনো ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি। তো সেই টাইপগুলো আমি ওখানে মেনশন করেছিলাম। জাস্ট আমি আজকে প্রথম থেকে 4টে টাইপের ফাংশন নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ওকে, চলো এটা যারা ফার্স্টে শুরু করি, তারপরে আমরা নেক্সট কনসেপ্টে আমরা আসবো, স্টোরেজ ক্লাসের কনসেপ্টে আমরা আসবো এরপরে। টাইপস অফ ফাংশন বলে নেওয়ার পর স্টোরেজ ক্লাস পড়বো। তো আমরা ইউজার ডিফাইন ফাংশনকে আমরা 4টে ক্যাটাগরিতে আমরা ডিভাইড করেছিলাম, সেটা আমরা সবাই জানি যারা আমরা আগের দিন ক্লাস করেছি। তো ফার্স্ট যে ক্যাটাগরিটা ছিল তাকে আমরা বলেছি যে আ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ, তাই না? ফার্স্ট যে টাইপটা বলেছিলাম সেটা হচ্ছে একটা ফাংশন থাকবে যার প্যারামিটার থাকবে, আবার যার রিটার্ন টাইপও থাকবে। উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। ওকে, অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। তো আমরা মানে যে ফাংশনগুলোকে আমরা পড়েছি, মানে আমরা যে এক্সাম্পলে যে ফাংশনগুলোকে পড়ছিলাম, তো সেই ফাংশনগুলো সবই কিন্তু তার প্যারামিটার ছিল বা তার রিটার্ন টাইপ ছিল। তাহলে সেই টাইপের ফাংশনকে আমরা আ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ আমরা বলতে পারি। আমরা 4 রকম টাইপেরই ফাংশনের কথা আজকে আমরা জানবো। সেকেন্ড যে টাইপটা বলেছিলাম যে উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। আমার ফাংশনে প্যারামিটার থাকবে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকবে না, মানে ফাংশনটা কিছু রিটার্ন করতে পারবে না, কিন্তু ফাংশনটা কিছু নিতে পারবে অ্যাজ আ প্যারামিটার। থার্ড যে টাইপটা বলেছিলাম সেটা হচ্ছে উইদাউট প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। প্যারামিটার থাকবে না কিন্তু রিটার্ন টাইপ থাকবে, মানে ফাংশনটা যখন যখন প্যারামিটার যখন থাকে না তখন সেই ফাংশনটা কিছু ইনপুট নিতে পারে না, মানে সে মেন ফাংশন থেকে কিছু প্যারামিটার নিতে পারে না, কিন্তু তার রিটার্ন টাইপ আছে, আবার সে আবার রিটার্ন করতে পারে। আর ফোর্থ যে টাইপটা বলেছিলাম সেটা হচ্ছে যে উইদাউট প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। তো এটা সব থেকে সহজ ইজি একটা টাইপ, যে উইদাউট প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। মানে আমার একটা ফাংশন আছে যার কোনো প্যারামিটার নেই, আবার যার কোনো রিটার্ন টাইপও নেই, সেই ফাংশনটাকে আমরা বলতে পারি ফাংশন উইদাউট রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার। তো আমি এখানে একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলের রেসপেক্টে আমি 4টে টাইপকে আমরা দেখাবো। 4টে টাইপের জন্য আমরা 4টে এক্সাম্পল নেব। ওকে, তো ফার্স্ট হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1-এ আমি সেই এক্সাম্পলটাকে দেখাবো যেখানে আমার ফাংশনের প্যারামিটার আছে, আবার ফাংশনের আমাদের রিটার্ন টাইপও আছে। ধরে নেওয়া যাক আমি এই এক্সাম্পলটা একটা প্রোগ্রামিং এক্সাম্পল নিচ্ছি, যেখানে হয়তো আমি একটা প্রোগ্রাম করব। আমার ফাংশন টাইপের নাম্বার 1 যে টাইপটা আছে সেই টাইপ দিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। ঠিক আছে, কি প্রোগ্রাম করব না, উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। ধরুন আমি একটা প্রোগ্রাম করছি যে স্কোয়ার অফ আ নাম্বার, একটা নাম্বারে আমরা স্কোয়ার বের করব, স্কোয়ার অফ আ নাম্বার বাই ইউজিং ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা কোনটাকে ইউজ করবো না, উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ কনসেপ্টটাকে। তাহলে আমাকে ফার্স্টে আমাকে ডিফাইন করতে হবে যে একটা ফাংশন থাকবে যে ফাংশনটা স্কোয়ার করতে পারবে, আর আমি মেন থেকে সেই ফাংশনটাকে কল করব, আর আমাকে স্কোয়ার ফাংশন আমাকে রেজাল্টটাকে রিটার্ন করবে, তাকে মেন ফাংশন ক্যাচ করবে, ক্যাচ করে মেন ফাংশন তাকে ডিসপ্লে করবে। ওকে, তো স্কোয়ার কিভাবে করতে হয় আমরা সবাই জানি, যে তাহলে স্কোয়ারের জন্য কিন্তু আমার একটা প্যারামিটার দরকার, তাই না? স্কোয়ার তো সিঙ্গেল নাম্বারের হয়। তাহলে আমি তখন কি করছি, আমার ফার্স্ট তোমার হেডার ফাইল ডিক্লারেশন রয়েছে, ফার্স্টে হেডার ফাইলটাকে ফার্স্টে ডিক্লেয়ার করলাম, হ্যাশ ইনক্লুড stdio.h,
দেন আমি এবার ফাংশনটাকে ডিফাইন করছি। আমার ফাংশনের রিটার্ন টাইপ থাকবে, তাহলে একটা ইন্টিজার নাম্বারে স্কোয়ার করলে আমার রেজাল্টটাও হয় ইন্টিজার, তার জন্য কিন্তু তোমার রিটার্ন টাইপটা হচ্ছে ইন্ট। আর আমি ফাংশনটা তোমার নাম দিলাম স্কোয়ার, যে তুমি স্কোয়ার করবো নাম দিলাম স্কোয়ার। ওকে, আর আমার স্কোয়ার জেনারেলি আমরা একসঙ্গে কিন্তু আমরা একটা নাম্বারে স্কোয়ার করতে পারি, তার জন্য আমার এখানে একটা প্যারামিটার, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, যার নাম দিলাম এ। ওকে, তাহলে আমার দেখো এই ফাংশনটা প্যারামিটারও আছে আবার রিটার্ন টাইপও আছে। আমি কি টাইপের প্যারামিটার নিয়েছি না ইন্টিজার টাইপের, আর আমার রিটার্ন টাইপটা কিন্তু সেম টাইপেরই হবে। যে টাইপের প্যারামিটার থাকবে আমার রিটার্ন টাইপ কিন্তু সেম টাইপের হবে। আমি এবার স্কোয়ার করার জন্য তোমাদের একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো ইন্টিজার হয়তো বি। এবার বি ইকুয়ালস টু, আমি এর সঙ্গে যদি আমরা এ কে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে তোমার নাম্বারটা স্কোয়ার হয়ে যায়, তাই না? সেম নাম্বারের সঙ্গে সেম নাম্বারকে যদি মাল্টিপ্লাই করে দিই স্কোয়ার হয়ে যায়। আমি এখন কি করছি, রিটার্ন বি, বিটাকে আমি এখানে রিটার্ন করলাম, রিটার্ন বি। ওকে, আমার কিন্তু ফাংশন ডিফাইন করা হয়ে গেছে। ওকে, আমি তাহলে একটা প্রোগ্রামের আমরা প্রথমেও ফাংশনকে ডিফাইন করতে পারি, আবার আমি মেন ফাংশন লেখার পরেও কিন্তু ফাংশনটাকে ডিফাইন করতে পারি। ওকে, যেটা খুশি। যদি মেন ফাংশন লেখার পর যদি আমি ফাংশনটাকে ডিফাইন করি, তাহলে আমাকে ফাংশনের একটা ডিক্লারেশন লিখে রাখতে হয়, দ্যাট ইজ কল্ড ফাংশন প্রোটোটাইপিং। এটা আমরা কিন্তু আগের দিনে আমরা পড়েছি। এবার আমাকে মেন ফাংশন লিখতে হবে। আমি এবার এর পরে আমি মেন ফাংশন লিখছি, আমি কিন্তু পাশেই লিখছি মেন ফাংশনটাকে। হ্যাঁ, আমি তার নিচের লাইনে যাচ্ছি না, পাশেই লিখছি ইন্টিজার মেন। আমি এবার মেন ফাংশনের কাজ কি এখন না, মেন ফাংশন ধরে নাও একটা কোনো ভ্যালুকে পাস করবে, যে ভ্যালুটা সে স্কোয়ার বের করতে চাইছে মেন ফাংশন, আর স্কোয়ার ফাংশন আমাকে সেই ভ্যালুটার স্কোয়ার করে মেনকে রিটার্ন করবে, মেন তাকে ক্যাচ করে ডিসপ্লে করবে। তো মেন ক্যাচ করার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছে, ধরে নাও হয়তো রেজাল্ট বলে, আর যে ভ্যালুটাকে সে পাস করবে তার জন্য সে একটা ভেরিয়েবল নিচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5, মানে সে 5 এর স্কোয়ার বের করতে চাইছে মেন ফাংশন। এখন এক্স এর মধ্যে 5 আছে, এবার মেন চাইলে এক্সটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারে প্রিন্টএফ স্ক্যানএফ করে, সেটাও পসিবল। এবার ধরুন মেন কল করছে স্কোয়ার ফাংশনকে, সে এখন কল করছে বাই নেম, কারণ একটা ফাংশনকে তার নাম দিয়ে কল করা হয়। আর কি পাস করছে না, এক্সটাকে পাস করে দিল, তাহলে এক্স এর মধ্যে কি আছে, কিন্তু 5 আছে, তাই না? তাহলে এখন স্কোয়ার ফাংশনের কাছে 5 গেল, 5টা গিয়ে এতে স্টোর হলো, এতে স্টোর হওয়ার পর তাহলে এর মধ্যে এখন 5 আছে, বি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5, 25 হলো বি এর ভ্যালু, আর তখন রিটার্ন 25 করছে। তো রিটার্ন 25 মানে হচ্ছে সেই 25টা কিন্তু সে মেনকে রিটার্ন করছে। ওকে, মেনকে রিটার্ন করছে, মেন সেই 25টাকে নিয়ে কার মধ্যে রাখছে, সে রেজাল্টের মধ্যে স্টোর করছে 25টাকে। তার জন্য সে কিন্তু একটা রেজাল্ট বলে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছে। তো এখন রেজাল্ট ইকুয়ালস টু স্কোয়ার অফ এক্স, মানে হচ্ছে যে স্কোয়ার ফাংশনকে কল করা হলো এক্স এর ভ্যালু দিয়ে, আর এখন সেই এক্স এর ভ্যালুটা তোমার এর মধ্যে কপি হয়েছে, আর কপি হওয়ার পর 5 ইন্টু 5 করে বি এর মধ্যে রাখা হয়েছে 25, আর রিটার্ন 25 মানে হচ্ছে তাকে এখন ক্যাচ করছে কে না রেজাল্ট। তাহলে এই ফাংশন থেকে আমরা পেয়েছি 25, আর তাকে স্টোর করা হয়েছে কার মধ্যে, রেজাল্টের মধ্যে। তাহলে এখন কিন্তু রেজাল্টের মধ্যে 25 আছে। আমি মেন ফাংশন কি করলো না, সেই রেজাল্টটাকে সে এখন ডিসপ্লে করে দিচ্ছে, যে স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ডবল কোট কমা, দেন তোমার ডিসপ্লে করছে রেজাল্টের ভ্যালু, রেজাল্ট ব্র্যাকেট সে সেমিক্লোন, রিটার্ন 0, দেন এবার মেনটাকে শেষ করে দিল। তাহলে এই হচ্ছে একটা স্কোয়ার অফ আ নাম্বার বাই ইউজিং ফাংশন, বাই ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন অফ হুইচ টাইপ না, আ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। ওকে, আমরা করতে পারলাম কাজটা, ঠিক আছে? এটা সবাই বুঝতে পেরেছো, এটা টাইপ 1, এটা হচ্ছে আমাদের টাইপ 1, যে ফাংশনের যে টাইপ 1 তার রেসপেক্টে একটা এক্সাম্পল। আমি এটাকে স্কোয়ার হিসেবে একটা প্রবলেম ধরে নিয়েছি, আমি সেই আমি স্কোয়ারই করব, 4টে এক্সাম্পল আমি তোমার স্কোয়ার দিয়ে দেবো, কিন্তু 4টে ডিফারেন্ট টাইপের ফাংশন ব্যবহার করবো, আমি স্কোয়ারই কিন্তু কাজ করবো, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ নাম্বার 1। এবার টাইপ নাম্বার 2 তে আসবো, মানে আমাদের সেকেন্ড টাইপের যে ফাংশন, সেই ফাংশন দিয়ে আমরা স্কোয়ার অফ এ নাম্বার বের করবো। ওকে, আমি একই টাস্ককে পারফর্ম করতে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। তো এটা সবাই বুঝতে পেরেছো টাইপ 1টা? টাইপ 1 সবাই বুঝতে পেরেছো কি আমরা স্কোয়ার করলাম একটা নাম্বারে? হ্যাঁ, এবার তো হচ্ছে টাইপ 2। টাইপ 2 কি বলা আছে, যে উইথ প্যারামিটার এন্ড উইদাউট রিটার্ন টাইপ। তাহলে আমার ফাংশনটা তাহলে মেন, তার মানে কিন্তু এক্সটাকে পাস করতে পারবে কারণ উইথ প্যারামিটার আছে, আর উইদাউট রিটার্ন টাইপ তার মানে আমার স্কোয়ার ফাংশন কিন্তু সে আর রিটার্ন করতে পারবে না। তাহলে স্কোয়ার যদি তোমার রিটার্ন করতে না পারে,
তাহলে তোমার মেন তাকে পাবে না রেজাল্টের মধ্যে, তাহলে মেন ডিসপ্লে করতে পারবে না। তাহলে এখন এই ডিসপ্লে করার কাজটা এখন কে করবে? না স্কোয়ারকে করতে হবে, তাই না? স্কোয়ার কিছু তোমার দিতে পারছে না, তাহলে মেন তোমার কিছু নিতে পারবে না। আর মেন যদি তোমার কিছু নিতে না পারে তাহলে সে তোমার ডিসপ্লেও করতে পারবে না, তাহলে ডিসপ্লে করার কাজটা কিন্তু এখন স্কোয়ারকেই করতে হবে। তাহলে একটা ফাংশন লিখবো যে ফাংশনে তোমার প্যারামিটার আছে কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই। তার জন্য আমার কোডটা কিরকম হবে? প্যারামিটার আছে কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই। ধরুন আমি তোমার লিখছি ফার্স্ট তোমার হেডার ফাইল ডিক্লারেশন, তারপরে ফাংশন ডিক্লারেশন। প্যারামিটার আছে কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই, তাহলে এখানে কি লিখবো? ভয়েড। ভয়েড ফাংশনের নাম কি দিয়েছিলাম? স্কোয়ার। স্কোয়ার। আমার প্যারামিটার দেখো আছে, তাহলে ইন্টিজার এ এটা প্যারামিটার। দেন আমি এখন তখন তোমার লিখছি ইন্টিজার বি, বি ইকুয়ালস টু এ স্টার এ। এবার তোমার এ কিন্তু আর রিটার্ন করতে পারছে না স্কোয়ার ফাংশন, কারণ এখানে ভয়েড করা আছে, উইদাউট রিটার্ন টাইপ বলেছি। তাহলে এখন কি করছে? স্কোয়ার ফাংশন কিন্তু বিটাকে তার মধ্যেই ডিসপ্লে করে দিল, যে স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু, স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিছে। এখন বিটার মধ্যে স্কোয়ারটা আছে, সে এখন বিটাকে ডিসপ্লে করে দিল, দিয়ে ফাংশনটাকে শেষ করে দিচ্ছে। ওকে, এবার মেন ফাংশন ডিফাইন করব। ইন্ট মেন। ইন্ট মেনের মধ্যে এখন দেখো তোমার ইনপুট নিচ্ছে আমি, ধরে নাও ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু হয়তো 6 নিলাম। ওকে, আর আমি কিন্তু রেজাল্ট নিতে পারছি না, কারণ কি না এখন আমার তো স্কোয়ার ফাংশনে তো দেওয়ার আসা তো বন্ধ করে দিয়েছি আমি ভয়েড করে। তাহলে এখন মেন তোমার কিন্তু কিছু নিতে পারবে না, কিন্তু সে কল করতে পারবে ফাংশনটাকে, কারণ ফাংশন কল না করলে কিন্তু ফাংশনটা এক্সিকিউট করতে পারে না। এখন দেখো সে কল করছে, মেন ফাংশন দেখো কল করছে ফাংশনটাকে, স্কোয়ার নাম দিয়ে ডাকছে, দিয়ে বলছে যে তুমি আমাকে এক্স এর মধ্যে তোমার যে ভ্যালু আছে তার স্কোয়ার করে দাও। তাহলে এখন স্কোয়ার ফাংশনের মধ্যে এক্স ভ্যালু যাচ্ছে অ্যাজ আ প্যারামিটার, তাহলে এক্স এর মধ্যে 6 আছে, তাহলে 6টা এখন গিয়ে এর মধ্যে স্টোর হলো। a ইন্টু এ করে 36 হলো বি এর মধ্যে, প্রিন্টএফ স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু 36 দিয়ে আবার যখন ফিরে আসে যখন ফাংশনের কাছে, তার পরের লাইনে কি পাচ্ছে? না রিটার্ন 0। আমি এখানে তোমার কি করছি? কোডটাকে শেষ করে দিচ্ছি। কোডটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। তাহলে এই কোডটা যদি আমি রান করি তাহলে কিন্তু আমাকে দেখাবে 6 এর জন্য আমাকে দেখাবে স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু 36। ওকে, স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু 36। দেখো আমরা সেম টাস্ক পারফর্ম করছি। আমি আগেরটা তো স্কোয়ার করেছিলাম, আমি এখানেও স্কোয়ার করেছি, কিন্তু ডিফারেন্সটা কোথায় রেখেছি? না আগের ফাংশনসটা আমি যখন ডিক্লেয়ার করেছি বা ডিফাইন করেছি, আমি তখন ইউজ করেছি টাইপ 1 ফাংশনের কনসেপ্ট, অর্থাৎ এ ফাংশন উইথ প্যারামিটার এন্ড উইথ রিটার্ন টাইপ। আর টাইপ 2 তে গিয়ে আমরা তোমার একই নাম্বার আমি স্কোয়ারই করেছি, একটা অপারেশন অন্য একটা নাম্বারের জন্য, কিন্তু আমি এখানে টাইপটাকে চেঞ্জ করেছি। আমি এখানে ইউজ করেছি আ ফাংশন উইথ প্যারামিটার এন্ড উইদাউট রিটার্ন টাইপ। তাহলে প্যারামিটার যদি কোনো ফাংশনের না থাকে তখন সেই ফাংশনসটা মেন থেকে কিছু নিতে পারবে না, আর যদি কোনো ফাংশনের রিটার্ন টাইপ না থাকে তাহলে সেই ফাংশনসটা কিছু রিটার্ন করতে পারবে না। তো এই দুটো কনসেপ্ট যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা 4 রকম টাইপের ফাংশনস দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে আমাদের টাইপ 3টা বলছে যে ফাংশনটার প্যারামিটার নেই কিন্তু রিটার্ন টাইপ আছে, তাহলে ফাংশনসটা মেন থেকে কিছু নিতে পারবে না কিন্তু মেনকে সে দিতে পারবে। ওকে, তাহলে আমরা এখন সেই টাইপ 3 টাইপের জন্য মানে আমাদের থার্ড টাইপের জন্য আমরা সেম প্রোগ্রাম দেখবো, যে স্কোয়ার অফ আ নাম্বার টাইপ 3। ওকে, তো আমি এখানে আবার একই রকম ভাবে আমরা স্কোয়ার ফাংশনটাকে ডিফাইন করছি। ফার্স্ট আমার হেডার ফাইল আছে হ্যাশ ইনক্লুড str.h। আমার ফাংশনটার রিটার্ন টাইপ আছে, তাহলে ইন্ট স্কোয়ার। ফাংশন নাম দেখো সেমই রেখেছি, কিন্তু কোনো প্যারামিটার নেই, তাহলে আমি এখানে কি লিখবো? ভয়েড লিখবো। তুমি ভয়েডও লিখতে পারো বা তুমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ভয়েড। ওকে, দেন তুমি এবার স্টার্ট করছো। তাহলে এখন স্কোয়ার কিন্তু এখন আর কিছু ইনপুট নিতে পারছে না মেন থেকে, তাহলে এখন ইনপুট নেওয়ার কাজটা কিন্তু স্কোয়ারকেই করতে হবে। তখন স্কোয়ার কি করছে? না ইন্টিজার এক্স বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তার মধ্যে সে 5 রাখছে। ওকে, আর ওয়াই একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছে, যেমন সে রাখবে রেজাল্টটাকে। এখন তখন সে লিখছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স। ওকে, তাহলে এখন তোমার স্কোয়ার হয়ে গেল, 5 এর স্কোয়ার হয়ে গেল। এখন দেখো সে কিন্তু রিটার্ন ওয়াই করছে, কারণ দেখো আমার রিটার্ন টাইপ আছে, তাহলে রিটার্ন ওয়াই। এবার মেন কি করবে? মেন এই স্কোয়ারটাকে কল করবে যখন, সে কিন্তু একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে রাখবে যার মধ্যে সে এই ওয়াইটাকে ক্যাচ করবে। তাহলে এখন মেন ফাংশনের মধ্যে একটাই ভেরিয়েবল আছে, ধরলাম তার ভেরিয়েবলটার নাম ধরলাম রেজাল্ট, ইন্টিজার রেজাল্ট। তো ইন্টিজার রেজাল্ট, রেজাল্ট ইকুয়ালস টু স্কোয়ার, সে স্কোয়ারকে কল করছে,
কি পাস করছে, কিছু পাস করতে পারছে না, কারণ তখন আমার তো নেওয়ার রাস্তা তো তোমার বন্ধ আছে স্কোয়ারে। তাহলে এখন মেন তোমার কিছু দিতে পারবে না, তাহলে জাস্ট এখানে ব্ল্যাঙ্ক রেখে এখানে কল করে দিলাম। তাহলে এখন স্কোয়ার ফাংশন যখনই কল হলো স্কোয়ার ফাংশন, তখন কন্ট্রোলটা আমার স্কোয়ার ফাংশনের কাছে জাম্প করলো, দিয়ে এখন স্কোয়ার ফাংশনের সাথে এই ফাংশনটার নামটাকে ম্যাচ করালো, দেখছি যে হ্যাঁ নাম তো মিলে গেছে। এখন এই ফাংশনটা তোমার কিন্তু এক্সিকিউট করছে না, x ইজ ইকুয়াল টু 5, x এর মধ্যে 5 আছে, y একটা নর্মাল ভেরিয়েবল, তাহলে এখন 5 ইন্টু 5 করে 25, y এর মধ্যে তোমার 25 স্টোর হলো, দিয়ে রিটার্ন y করছে, মানে রিটার্ন 25, তাকে তোমার ক্যাচ করছে হচ্ছে আমার রেজাল্ট ভেরিয়েবলটা। তাহলে এখন রেজাল্ট তোমার কি আছে, 25 আছে। এখন মেন কি করছে, মেন এখন এই রেজাল্টটাকে নিয়ে ডিসপ্লে করে দিচ্ছে, printf square of a number equals to square of a number equals to %d double quote comma then হচ্ছে রেজাল্ট, দি রিটার্ন 0 দেন মেনটাকে আমি শেষ করলাম। সেম প্রবলেম সলভ করলাম আমি কিন্তু টাইপ 3 ফাংশনস দিয়ে, যে ফাংশনের প্যারামিটার নেই কিন্তু রিটার্ন টাইপ আছে। দেখো আমার কিন্তু সেম আউটপুট, আমাকে এখানে দেখাবে স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু 25, এটা হচ্ছে আমাদের টাইপ 3। আর টাইপ 4 বলছে যে তোমাকে এমন একটা ফাংশন তোমাকে ডিফাইন করতে হবে যে ফাংশনটা কোনো প্যারামিটার থাকবে না, আবার কোনো রিটার্ন টাইপও থাকবে না, মানে ফাংশনের নেওয়ার রাস্তাও বন্ধ আবার দেওয়ার রাস্তাও বন্ধ, সে মেন থেকে কিছু নিতেও পারবে না, আবার সে মেনকে দিতেও পারবে না, তাই তো? তাহলে প্যারামিটার অফ থাকা মানে হচ্ছে কিছু নিতে পারবে না, আর রিটার্ন টাইপটা অফ থাকা মানে হচ্ছে রিটার্ন টাইপ তো সেগুলি দিতে পারবে না। ওকে, তাহলে এখন যা কিছু করতে হবে সব কিন্তু ফাংশনটাকেই করতে হবে, ইনপুটের কাজটাও ফাংশনকে করতে হবে, আবার ডিসপ্লে করার কাজটাও কিন্তু ফাংশনকেই করতে হবে। মেন শুধুমাত্র চুপচাপ বসে থাকবে, সে শুধুমাত্র ফাংশনটাকে কল করবে, সে কিন্তু কোনো প্যারামিটার পাসও করবে না, কিছু সে রিসিভও করবে না, কারণ তার কোনো ক্ষমতা নেই। কেন না, যেহেতু ফাংশনটার আমার দুটোতেই আমার ভয়েড করা আছে, ভয়েড স্কোয়ার ভয়েড, আমার প্যারামিটারটা তোমার ভয়েড, আমার রিটার্ন টাইপটাও হচ্ছে ভয়েড। তো আমরা এখন সেই 4 নম্বর ফাংশনস থেকে তার হেল্প নিয়ে আমরা স্কোয়ার অফ আ নাম্বার বের করব। টাইপ নাম্বার 4, a function without parameter and without return type। আমার হেডার ফাইল ডিক্লারেশন থাকছে ফার্স্ট, দেন হচ্ছে ভয়েড, আমার ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার, আর আমার দেখো উইদাউট প্যারামিটার, তো আমাকে এখানে ভয়েড লিখতে হবে, বা কিছু না লেখো তাতেও হবে, বা তুমি এখানে ভয়েড লিখলে। ওকে, এবার দেখো আমার এখন ইনপুট নেওয়ার কাজটাও স্কোয়ারকে করতে হবে, আবার ডিসপ্লে করার কাজটা কিন্তু স্কোয়ারকে করতে হবে। তখন তোমার স্কোয়ার কি করছে না, ইন্টিজার x ইজ ইকুয়াল টু 5 আর y একটা ভেরিয়েবল নিচ্ছে, দিয়ে এখন y ইজ ইকুয়াল টু x স্টার x করলো, স্কোয়ারটাকে সে ফার্স্টে ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করার পর সে কিন্তু তখন রিটার্ন করতে পারছে না, কারণ ভয়েড করা আছে রিটার্ন টাইপটা। তখন সে কি করছে, প্রিন্টফ স্কোয়ার অফ আ নাম্বার ইকুয়ালস টু %d ডবল কোট কমা দেন হচ্ছে y, দিয়ে আমার স্কোয়ারটা শেষ হয়ে গেল। ওকে, তাহলে স্কোয়ারটা কিন্তু এখন একটা কম্প্যাক্ট ফাংশন, যে ফাংশনটা কিছু নিচ্ছে না আবার কিছু দিচ্ছেও না, তাই না? তাহলে এখন মেন কি করবে, মেন শুধুমাত্র মেনটাকে ডিফাইন করছি, দেখো মেন ডিফাইন করলাম, দেন মেন এখন শুধুমাত্র কি করবে না, স্কোয়ারটাকে জাস্ট কল করে দেবে, তার নাম ধরে স্কোয়ারটাকে কল করে দেবে, দিয়ে রিটার্ন 0 করে শেষ করে দেবে, তাহলে আমার এখানে ফাংশনসটা যেটা ডিফাইন করেছি তার রিটার্ন টাইপ নেই, তার প্যারামিটারও নেই, তখন সেই ফাংশনসটাকে নিজেকেই ইনপুট নিতে হয়েছে, নিজেকেই অপারেশন করতে হয়েছে, নিজেকেই আবার ডিসপ্লে করতে হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 4। তাহলে দেখো একটা প্রোগ্রামকে আমরা 4 রকম ভাবে করতে পারছি। আমি তো সেই স্কোয়ার অফ এ নাম্বারই বের করলাম, কিন্তু আমি ডিফারেন্ট টাইপের ইউজার ডিফাইন ফাংশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা চারটে প্রোগ্রাম করলাম একই প্রবলেমের জন্য। তো তোমাদের পরীক্ষায় তো আর টাইপ বলে দেবে না, তোমাদের পরীক্ষা বলবে যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ আ নাম্বার বাই ইউজিং ফাংশন। তখন তুমি যে কোনো একটা টাইপের ফাংশন ব্যবহার করে তুমি কাজটা করবে, তাহলেই হবে। তুমি যেটা খুশি তুমি ব্যবহার করতে পারো, তোমার যেটা সহজ লাগবে বা তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাকে দিয়ে করবে। তো আমার সব থেকে ভালো টাইপটা হচ্ছে টাইপ 4, কারণ এই টাইপ 4টাকে দিয়ে আমরা আগে যা কিছু প্রোগ্রাম করেছি সমস্ত প্রোগ্রামগুলোকে কিন্তু আমি টাইপ 4 দিয়ে রিপ্লেস করতে পারবো, তাই না? মেনের মধ্যে আমরা যে কোডটা লিখতাম, সেই মেনের কোডটাকে তুমি পুরোটা তুমি একটা কোনো ফাংশন তৈরি করে তার মধ্যে ভরে দাও, সেই ফাংশনে তুমি ভয়েড করে রাখো রিটার্ন টাইপ, তার তুমি প্যারামিটার করে রাখো ভয়েড, তোমার সেই মেনের যে কোডটা ছিল তুমি সেই কোডটাকে তুমি ফাংশনের মধ্যে ঢুকিয়ে দাও, মেন থেকে তুমি সেই ফাংশনটাকে জাস্ট কল করে নাও,
তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রাম যেগুলো আমরা আগে করে এসেছি সি দিয়ে, সমস্ত কোডকেই তুমি কিন্তু এই সি এর ফাংশনস দিয়ে তুমি কনভার্ট করতে পারবে যে কোনো প্রোগ্রামকে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফাংশনের টাইপ, ডিফারেন্ট টাইপ অফ ফাংশন। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? টাইপস অফ ফাংশন, টাইপস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন, সরি টাইপস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি আমাকে বলে যে ডিফারেন্স বিটুইন লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন, আমরা প্রথম দিনে পড়ে এসেছি, আমরা জানি। যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার, আমরা জানি তাই না? ফাংশন কল করার সময় যে প্যারামিটার পাস করা হয় তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার, আর ফাংশন যখন ডিফাইন করা হয় তখন যে প্যারামিটার ইউজ করা হয় তাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। ওকে, তো এটা কিন্তু ডিফারেন্স পরীক্ষায় আসতে পারে। আর এবার আমরা ফাংশনের বেসিক কনসেপ্ট আমরা দেখলাম। এখন কিন্তু আমরা যে কোনো প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে করতে পারবো, যে কোনো প্রোগ্রামকে আমরা কিন্তু ফাংশনস দিয়ে করতে পারবো। আমি আগের দিনে ফাংশনের কিছু ইউজ বলেছিলাম তাই তো, বা অ্যাডভান্টেজ অফ ফাংশন বলেছিলাম না আগের দিনে? আমরা আগের দিনে অ্যাডভান্টেজ অফ ফাংশন বলেছিলাম বা ইউজেস অফ ফাংশন বলেছিলাম। ওকে, তো আজকে আমরা যে কাজটা দেখাবো এখন, বা যে টপিকটা আমরা এখন পড়বো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, যে এক্সপ্লেন দ্য স্টোরেজ ক্লাস ইন সি, এক্সপ্লেন দ্য স্টোরেজ ক্লাস ইন সি। ওকে, বা এক্সপ্লেন উইথ এক্সাম্পল দ্য কনসেপ্ট অফ স্টোরেজ ক্লাস ইন সি। তো আমরা এখন পড়বো স্টোরেজ ক্লাস। ওকে, খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট, আর যেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, স্টোরেজ ক্লাস এটা আমরা পড়বো। চলো, এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, তাহলে আর পড়তে হবে না, মানে পরীক্ষার জন্য আর পড়তে হবে না, ভালো করে বোঝো কনসেপ্টটাকে, একটু ভালো করে বুঝতে হবে, একটু লেন্দি টপিক, একটু ভালো করে কনসেপ্টটাকে বুঝতে হবে। চলো, তো স্টোরেজ ক্লাস বেসিক্যালি একটা কনসেপ্ট আমাদের সিতে। তো আমরা স্টোরেজ ক্লাস দিয়ে কোনো ভেরিয়েবল বা কোনো ফাংশনের ফিচার্সকে আমরা ডিসক্রাইব করতে পারি। ওকে, তো আমরা বলতে পারি যে স্টোরেজ ক্লাসটাকে আমরা তখনই ব্যবহার করব যে টু ডেসক্রাইব দ্য ফিচার্স অফ আ ভেরিয়েবল অর ফাংশন। একটা ভেরিয়েবল বা ফাংশনের আমরা ফিচার্সকে আমরা ডেসক্রাইব করতে পারি বা ডিফাইন করতে পারি বাই ইউজিং স্টোরেজ ক্লাসের হেল্প নিয়ে। তো কি কি ফিচার্সকে আমরা ডেসক্রাইব করতে পারি কোনো ভেরিয়েবলের বা ফাংশনের, সেই ফিচার্সগুলোর কথাতে আমরা এবার আসবো। কি কি ফিচার্সকে আমরা ডেসক্রাইব করতে পারি, তো এটা নিয়ে আমি একটা ছোট একটা কনসেপ্ট বলি ফার্স্টে, তারপর আমরা ফিচার্সটা বলবো। ধরে নাও যে আমরা তো একদিন ধরে সিতে প্রোগ্রাম করছি বা পাইথনেও প্রোগ্রাম করছি। তো পাইথনে বা সিতে প্রোগ্রাম করতে গিয়ে আমরা ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করেছি। তো আমার দরকার কোনো ভ্যালুকে স্টোর করা, তার জন্য আমার কন্টেনার রয়েছে ভেরিয়েবল, আমি তাকে ডিক্লেয়ার করে কাজ করেছি। যখন আমার দরকার পড়েছে যে দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে সাম করব, আমি তখন তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, এবিসি, এর মধ্যে আমার ইন্টিজার নাম্বার আছে, বি এর মধ্যে নাম্বার আছে, আর সি এর মধ্যে আমার রেজাল্ট আছে। ওকে, তো আমরা যখন যেমন আমার প্রয়োজন পড়েছে তখন কিন্তু আমি সেই রকম টাইপের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে আমরা কাজ করেছি। এবার কালকে আমি পাইথনে পড়াচ্ছিলাম যে স্কোপ আর লাইফ টাইম বলতে কি বোঝায় কোনো ভেরিয়েবলের। স্কোপ আর লাইফ টাইম আমরা কালকে আমরা পড়েছি, স্কোপ আর লাইফ টাইম। তো একটা ভেরিয়েবলকে নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেই ভেরিয়েবলটা নিয়ে আমরা কিন্তু মানে বেশি ডিটেলসে চিন্তা ভাবনা করি না। আমার স্টোর করার প্রয়োজন, আমি স্টোর করতে পেরেছি, আমি তাতেই খুশি। কিন্তু আমি কিন্তু খেয়াল রাখি না যে আমার ভেরিয়েবলটা কোথায় স্টোর হয়, সে মেমোরিতে স্টোর হচ্ছে না কোনো রেজিস্টারের মধ্যে স্টোর হচ্ছে, আমি কিন্তু খেয়াল রাখি না। আমার যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, আমার ভেরিয়েবলটার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি আছে, আমি কিন্তু খেয়াল রাখি না আমরা। বা আমার ভেরিয়েবলটা যাকে আমি ডিক্লেয়ার করে কাজ করছি, সেই ভেরিয়েবলটার স্কোপ কি, যে আমি কোন ব্লকের মধ্যে তাকে আমি ইউজ করতে পারবো, আমি কিন্তু খেয়াল রাখি না। দ্যাট ইজ স্কোপ অফ দ্য ভেরিয়েবল। আর আমরা কিন্তু এটাও খেয়াল রাখি না যে আমার ভেরিয়েবলটার লাইফ টাইম কি আছে,
যে কতক্ষণ পর্যন্ত সে পারসিস্ট করবে, কতক্ষণ পর্যন্ত সে মেমোরিতে স্টোর থাকবে। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, কিন্তু সেই ভেরিয়েবলটার আমরা খবর রাখি না যে সেই ভেরিয়েবলটার স্টোরেজ কোথায়, সে কোথায় স্টোর হয়। আমরা খেয়াল রাখি না যে আমার ভেরিয়েবলটার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি। যদি আমি কোনো ভ্যালু না রাখি কোনো ভেরিয়েবলের মধ্যে, তাহলে সেই ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু স্টোর থাকে আমরা কিন্তু খেয়াল রাখি না। তাকে আবার বলছি ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। আর আমরা এটাও খবর রাখি না যে আমার ভেরিয়েবলটার তার স্কোপ কি আর তার লাইফ টাইম কি, আমরা কিন্তু এগুলো কিন্তু কেউ খবর রাখি না। আর এই চারটে জিনিসের খবর যে রাখে তার নামই হচ্ছে স্টোরেজ ক্লাস। ওকে, তার নামই হচ্ছে স্টোরেজ ক্লাস। তাহলে আমরা বলতে পারি যে স্টোরেজ ক্লাস অ্যাকচুয়ালি স্পেসিফাই দ্য ফিচার্স অফ আ ভেরিয়েবল। তাহলে ফিচার্স মানে কিন্তু এইগুলোই হচ্ছে ফিচার্স, যে একটা ভেরিয়েবল তার স্টোরেজ কোথায়, সে কোথায় স্টোর হয়, একটা ভেরিয়েবলের তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হয়, একটা ভেরিয়েবল তার স্কোপ কি আছে, আর একটা ভেরিয়েবল তার লাইফ টাইম কি আছে। দ্যাট ইজ দ্য ফিচার্স অফ আ ভেরিয়েবল। আর এই ফিচার্স গুলোকে তোমার ডেসক্রাইব করার জন্য যে কনসেপ্টটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে স্টোরেজ ক্লাস। তাহলে এগুলো কিন্তু তোমার স্পেসিফাই করে অ্যাকচুয়ালি যে এই চারটে ফিচার্সকে তোমার ডেসক্রাইব করছে বা স্পেসিফাই করছে যে কনসেপ্ট, তার নাম হচ্ছে স্টোরেজ ক্লাস। তাহলে এখন আমাদের জানা দরকার যে সিতে আমার বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার কি কি টাইপের স্টোরেজ ক্লাস আছে, আর সেই স্টোরেজ ক্লাসগুলো কিভাবে কাজ করে, বা সেই টাইপের স্টোরেজ ক্লাসের তাদের স্টোরেজ কি হয়, তাদের ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হয়, তাদের স্কোপ কি হয়, তাদের লাইফ টাইম কি হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে যে সেই টাইপের কিছু এক্সাম্পল, যে আমরা ডিফারেন্ট টাইপের যে স্টোরেজ ক্লাসের কথা আমরা পড়বো তাদের তোমার ডিফারেন্ট এক্সাম্পল আমাকে জানতে হবে। তো আমরা স্টোরেজ ক্লাসকে তো ডিফাইন করলাম, কাকে স্টোরেজ ক্লাস বলা হয় বা আমরা কেন স্টোরেজ ক্লাস ব্যবহার করি, তার পারপাসটা আমরা কিন্তু জানলাম। যে পারপাস হচ্ছে তোমার কিন্তু হচ্ছে যে টু স্পেসিফাই দ্য ফিচার্স অফ আ ভেরিয়েবল অর ফাংশন। ওকে, তো এবার আমরা দেখবো যে টাইপস অফ স্টোরেজ ক্লাস, কি কি টাইপের স্টোরেজ ক্লাস আছে আমাদের সিতে। তো সিতে বেসিক্যালি আমরা 4 রকম টাইপের স্টোরেজ ক্লাস দিয়ে আমরা কাজ করি। 4 টাইপের স্টোরেজ ক্লাস কিন্তু অ্যাভেলেবেল সিতে। নাম্বার 1, অটোমেটিক স্টোরেজ ক্লাস। ওকে, অটোমেটিক স্টোরেজ ক্লাস, সে কিন্তু অটোমেটিক, তুমি না ইউজ করলেও সে কিন্তু অটোমেটিক, সে কিন্তু ইউজ হবে। অটোমেটিক স্টোরেজ ক্লাস আমরা পড়বো তার ডিটেলসে। নাম্বার 2 হচ্ছে রেজিস্টার্ড স্টোরেজ ক্লাস, রেজিস্টার্ড স্টোরেজ ক্লাস। নাম্বার 3, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। ওকে, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। আর নাম্বার 4, স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। ওকে, স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। এই 4 রকমের কিন্তু তোমার স্টোরেজ ক্লাস কিন্তু তোমার আমার সি প্রোগ্রামিং বা সি সাপোর্ট করে। 4 রকম টাইপের স্টোরেজ ক্লাস আছে। এবার প্রত্যেকটা স্টোরেজ ক্লাস নিয়ে আমরা এলাবোরেটলি আমরা ডিসকাস করব যে সেই পার্টিকুলার টাইপের স্টোরেজ ক্লাসের জন্য তার ফিচার্স কি, তার লাইফ টাইম কি, তার স্কোপ কি, বা তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি আছে, বা তার স্টোরেজ কি আছে, আর তাকে আমরা কোন কিওয়ার্ড দিয়ে আমরা সেই পার্টিকুলার স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব। তো সেই কনসেপ্টটা আমরা এবার দেখবো। আমি ফার্স্টে তোমার চলে আসছি অটোমেটিক স্টোরেজ ক্লাসের কনসেপ্টে। ওকে, অটোমেটিক স্টোরেজ ক্লাসের কনসেপ্টে। অটোমেটিক স্টোরেজ ক্লাস, আমরা প্রত্যেকটা স্টোরেজ ক্লাসের জন্য আমরা যে জিনিসগুলোকে আমরা এমফ্যাসিস করব সেটা হচ্ছে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। আমি তোমার প্রথমে তোমার স্টোরেজটাকে লিখতে পারতাম, আমি তা যেহেতু এবার লিখে ফেলেছি বলে। নেক্সট তোমার হচ্ছে স্টোরেজ, যে ফিচার্সগুলো আমাদের ছিল। নেক্সট তোমার হচ্ছে কোন কিওয়ার্ড ব্যবহার করে আমরা এই পার্টিকুলার স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব। তারপরে তোমার হচ্ছে আমার এই স্টোরেজ ক্লাসটা স্কোপ কি, বা এই টাইপের ভেরিয়েবলের স্কোপ কি আছে, আর এই টাইপের ভেরিয়েবলে তোমার লাইফ টাইম কি আছে। কালকে কিন্তু আমরা স্কোপ আর লাইফ টাইম কিন্তু আমরা পড়েছি যে হোয়াট ইজ স্কোপ আর হোয়াট ইজ লাইফ টাইম। তো স্কোপ আমাদের বেসিক্যালি তোমার লোকাল স্কোপ হয়, গ্লোবাল স্কোপ হয়। আমরা লোকাল ভেরিয়েবল পড়ে এসেছি কালকে, গ্লোবাল ভেরিয়েবল পড়ে এসেছি। ওকে, দ্যাট ইজ আ স্কোপ, যে আমি একটা ভেরিয়েবলকে একটা ব্লকের মধ্যে ডিক্লেয়ার করলাম বা একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করলাম, আমি কিন্তু সেই ভেরিয়েবলটাকে ফাংশনের বাইরে কিন্তু ইউজ করতে পারবো না। কালকে আমি দেখিয়েছি পাইথনে। কিন্তু যদি কোনো ভেরিয়েবল আমরা গ্লোবাল ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু আমি প্রোগ্রামের মধ্যে থাকা যে কোনো ফাংশনস থেকে বা যে কোনো ব্লক থেকে আমি কিন্তু সেই ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে পারি। দ্যাট ইজ কল্ড গ্লোবাল।
তো দ্যাট ইজ আ স্কোপ, যে আমার লোকাল স্কোপ না গ্লোবাল স্কোপ। আর লাইফ টাইমটা হচ্ছে যে আমি একটা প্রোগ্রামকে লিখেছি, তার মধ্যে কিছু ভেরিয়েবল আছে, তো আমার প্রোগ্রামটা ধরুন রান করা কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লোজ করে দিয়ে আমি অন্য প্রোগ্রাম হয়তো লিখছি, তাহলেও কি আমার সেই ভেরিয়েবলটা মেমোরিতে স্টোর থাকবে তখনো পর্যন্ত? আমার প্রোগ্রাম যখন কমপ্লিট হয়ে যায়, আমার প্রোগ্রাম যখন কন্ট্রোলটা যখন চলে যায় প্রোগ্রাম থেকে, তখন কিন্তু আমার মেমোরিতে তোমার যে স্পেসটা অকুপাই করেছে আমি ওই ভেরিয়েবলটাকে স্টোর করার জন্য, সেই স্পেসটা কিন্তু আমার রিলিজ হয়ে যায়। তো দ্যাট ইজ কল লাইফ টাইম। যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা আমার প্রোগ্রামে আছে ততক্ষণ পর্যন্ত আমার মেমোরিতে ভেরিয়েবলটা কিন্তু পারসিস্ট করছে। আর যখনই আমার প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু মেমোরি থেকে আমার সেই স্পেসটা রিলিজ হয়ে গেছে। ওকে, তো দ্যাট ইজ দ্য লাইফ টাইম। তাহলে আমরা এখন অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কিছু ভেরিয়েবল দেখব, যে ভেরিয়েবলগুলোকে তোমার ডিক্লেয়ার করার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি, সেই কিওয়ার্ডটা তোমার নাম হচ্ছে অটো কিওয়ার্ড। তোমরা দেখবে যে 32টা যে কিওয়ার্ড আছে তার মধ্যে দেখবে তোমার একটা দেখবে নাম আছে, দেখবে অটো কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা যে কিওয়ার্ডটাকে ইউজ করি তার নাম হচ্ছে অটো কিওয়ার্ড। আর যে কোনো অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে তোমার ভেরিয়েবল, মানে আমরা সিতে যত ভেরিয়েবল নিয়ে আজ পর্যন্ত কাজ করে এসেছি, তো প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু তার স্টোরেজ ক্লাস কিন্তু তোমার হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস। তো এবার প্রশ্ন হবে যে স্যার আমরা তো কোথাও লিখি না অটোটা, আমি তো যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন তো আমি তো সিম্পলি লিখি ইন্টিজার এ বি সি করে আমরা কাজ করতে যাই। তুমি লেখো না অটো, কিন্তু তুমি যখন ইন্টিজার এ কমা বি কমা যখন তুমি সি লেখো, তাহলে বাই ডিফল্ট কম্পাইলার তোমার কিন্তু এই ইন্ট ডিক্লারেশনটার আগে সে কিন্তু অটো কিওয়ার্ডটাকে সে কিন্তু বসিয়ে নেয় বা সে ইনসার্ট করে দেয়। তাহলে আমরা যা কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করে এসেছি এতদিন পর্যন্ত সবই কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবল। এটা লিখতে হয় না, এটা বাই ডিফল্ট অটো। ওকে, তবে যদি লিখি অটো ইন্টিজার এ কমা বি কমা সি দিয়ে হয়তো কোনো কাজ করলাম, আমার কিন্তু সেই একই কাজ হবে, কোনো ডিফারেন্স হবে না। তাহলে আমার এই নর্মালি যে ভেরিয়েবলগুলো নিয়ে আমরা কাজ করি একদিন পর তোমার সিতে কাজ করে এসেছি, সেই প্রত্যেকটা ভেরিয়েবলকে কিন্তু আমার তোমার তার যে তোমার যে স্টোরেজটা অকুপাই করে সে কিন্তু মেমোরিতে কিন্তু স্পেসটাকে অকুপাই করে। আমি যখন কোনো কোডকে যখন আমি এক্সপ্লেন করি তখন তখন বলি যে ভেরিয়েবল ডিক্লারেশন পাওয়ার পর কম্পাইলার মেমোরিতে গিয়ে সেই পার্টিকুলার ভেরিয়েবলের জন্য তোমার 2 বাইট বা 4 বাইট বা 1 বাইট স্পেস যেমন তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবে তার মতো করে সে কিন্তু স্পেসটাকে অকুপাই করে। এটা আমরা বলেছি, আমরা বলি। তাহলে মেমোরিতে মানে হচ্ছে র্যামে। তাহলে আমার অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবল কিন্তু র্যামেতে স্পেস অকুপাই করে, র্যামেতে। ওকে, তার স্টোরেজটা কি হচ্ছে না মেমোরি বা র্যাম। আর একটা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো, ধরে নাও হয়তো তুমি একটা কোড লিখেছো হয়তো ইন্টিজার মেন, তার মধ্যে তুমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছো যে অটো ইন্টিজার এ, তার মধ্যে তুমি কোনো ভ্যালু রাখোনি, যে তুমি এখন প্রিন্টেড করছো, তুমি এখন ডিসপ্লে করছো এর ভ্যালু পার্সেন্টেজ ডি, তুমি এখন ডিসপ্লে করছো এর ভ্যালু। তো কেউ বলতে পারবে যে এর ভ্যালু কি আসবে এদেরকে রান করানোর পর? অটো ইন্ট এ, বা তুমি শুধুমাত্র ইন্ট এ লেখো, তুমি ইন্ট এ লেখা যা অটো ইন্ট এ লেখা তাই, তুমি না লিখলেও কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাস আন্ডারে কোনো ভেরিয়েবল। তাহলে এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের কি আউটপুট আসবে কেউ বলতে পারবে? যে আমাকে এর ভ্যালু কি দেখাবে? আমি তো কোনো ভ্যালু রাখিনি না, ব্ল্যাঙ্ক দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে না। ওকে, আমাকে দেখাবে একটা গার্বেজ ভ্যালু। কি বললাম? আমাকে দেখাবে একটা গার্বেজ ভ্যালু, মানে যে ভ্যালুটার কোনো সিগনিফিকেন্স নেই। আবার কোনো কোনো কম্পাইলারে তোমার আবার দেখায় জিরো ভ্যালু, বাই ডিফল্ট জিরো ভ্যালু দেখায়, কিন্তু জিরোটা কিন্তু আমার কারেক্ট নয়, কিন্তু গার্বেজটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। যে একটা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, তাহলে তার মধ্যে যদি কোনো ভ্যালু আমরা না রাখি, তাহলে কিন্তু বাই ডিফল্ট তার মধ্যে কিন্তু কোনো গার্বেজ ভ্যালু স্টোর হয়ে যায়। এবার তুমি আমাকে বলো, যখন আমরা প্রোগ্রামিং এ কোনো সাম করতাম, অ্যাডিশন করতাম দেখতে, তখন দেখতে আমরা কিন্তু অ্যারে অফ নাম্বারস যখন সাম করেছিলাম তখন কিন্তু আমরা ইন্টিজার সাম ইকুয়ালস টু 0 করে নিতাম। কেন করতাম না? যাতে সামের মধ্যে কোনো গার্বেজ ভ্যালু স্টোর থাকতে না পারে। কারণ যদি তোমার কোনো, যদি বাই ডিফল্ট বা বাই চান্স যদি কোনো গার্বেজ তোমার হয়তো তোমার স্টোর হয়ে আছে আমার সামের মধ্যে, গার্বেজ একটা ভ্যালু, কিন্তু এটা নাথিং বাট এ ভ্যালু, যেমন 65,000। এবার আমি যখন সাম ইজ ইকুয়াল টু যখন সাম প্লাস এ অফ আই করছি, তখন আমার হয়তো এ অফ জিরোর সাথে হয়তো তোমার প্রিভিয়াস সামটা যোগ হচ্ছে। এবার যদি তুমি জিরো করে রাখো তাহলে কিন্তু ওই গার্বেজটার সঙ্গে কিন্তু তোমার যোগ হতে পারছে না।
তাহলে তোমার রেজাল্ট তোমার কারেক্ট রেজাল্ট আসবে যদি তুমি সাম ইজ ইকুয়াল টু 0 করে রাখো। তার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আমার সামের মধ্যে কোনো গার্বেজ ভ্যালু স্টোর হতে না পারে। ওকে, তাহলে তার বাই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে তোমার গার্বেজ। আর স্কোপ কি না লোকাল স্কোপ। তা লোকাল স্কোপ মানে কি না আমি মেন ফাংশনের মধ্যে দেখো আমি এখানে এটাকে ডিক্লেয়ার করেছি, আমি কিন্তু এটাকে কিন্তু এই মেন ফাংশনের মধ্যে কিন্তু আমি ইউজ করতে পারবো। আমি মেন ফাংশনের বাইরেও দেখো আমি কিন্তু এটাকে ইউজ করতে পারবো না, বা আমি মেন ফাংশনের আগেও কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো না। দ্যাট ইজ আ লোকাল স্কোপ, এটা লোকাল ভেরিয়েবল, তাহলে তার স্কোপটা হচ্ছে লোকাল। আর যদি আমরা বলি যে তার লাইফ টাইমটা কি না, লাইফ টাইমটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা আমার এই মেন প্রোগ্রামের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মেমোরিতে ওই এর জন্য তোমার যে 2 বাইট স্পেসটা অ্যালোকেট করা হয়েছিল মেমোরিতে, 2 বাইট স্পেসটা এর জন্য যার মধ্যে কোনো ভ্যালু নেই, বাই ডিফল্ট একটা গার্বেজ আছে কিংবা তোমার 0 আছে, তো সেই 2 বাইট স্পেসটা কিন্তু তোমার ততক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা তোমার এই ফাংশনের মধ্যে থাকছে। যখনই তোমার প্রোগ্রাম যখন ক্লোজ হয়ে গেল, যখন তোমার কাজ করা কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু মেমোরি থেকে কিন্তু আমার এই 2 বাইট স্পেসটা কিন্তু তখন রিলিজ হয়ে যাবে। তাই লাইফ টাইমটা আমরা এখানে বলতে পারি যে এন্ড অফ দ্য ব্লক বা কন্ট্রোল টিল দ্য কন্ট্রোল রিমেন্স ইন দ্য মেন ব্লক। আমি এটাই লিখবো এখানে, টিল দ্য কন্ট্রোল রিমেন্স ইন দ্য মেন ব্লক, রিমেন্স ইন দ্য মেন ব্লক, যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা আমার মেন ব্লকে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেমোরিতে আমার এই ভেরিয়েবলটা পারসিস্ট করবে। আর যখনই আমার কন্ট্রোল যখন চলে গেল মেন থেকে তখন কিন্তু আমার আর সেটাকে আমার পারসিস্ট করছে না। ওকে, বা আমি বলতে পারি যে এন্ড অফ দ্য ব্লক মানে আমার আপ টু এন্ড পর্যন্ত আমার ওই মেমোরিতে ওটা পারসিস্ট করছে। তাহলে এন্ড অফ দ্য ব্লক মানে কি না এন্ড অফ দ্য মেন প্রোগ্রাম। তাহলে যতক্ষণ পর্যন্ত আমার কন্ট্রোলটা তোমার তখন মেন প্রোগ্রামে ছিল ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা ছিল না, আর যখন তোমার ধরো এন্ডে যখন চলে গেল তখন তোমার মেমোরি থেকে কিন্তু ওই ভ্যালুটা কিন্তু রিলিজ হয়ে গেল। ওকে, এবার আমরা এই অটোমেটিক স্টোরেজ ক্লাসের আমরা একটা এক্সাম্পল দেখবো, আমরা কম্পাইলারে। চল না, আমি একটা ভেরিয়েবল দেখো এখানে ডিক্লেয়ার করেছি, সাপোজ আমি নাম দিয়েছি, ভেরিয়েবলটার নাম দিয়েছি দেখো অটো ইন্টিজার a ইকুয়ালস টু 5 দিয়ে আমি এখন এটাকে তোমার প্রিন্ট করছি, পার্সেন্টেজ ডি করে আমি এখন এটাকে প্রিন্ট করছি, a ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। ওকে, a ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, কোথায় লিখে ফেললাম পার্সেন্টেজটা দেখো, printf ডবল কোট a ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, পাশে কমা দিলাম, তারপর এখানে লিখছি a কে আমরা ডিসপ্লে করলাম। আগে তো আমরা ইন্ট a ইজ ইকুয়াল টু 5 নিয়ে কাজ করতাম, আজকে আমি অটো ইন্ট a ইজ ইকুয়াল টু 5 নিয়ে কাজ করছি। দেখো আমার সেম রেজাল্ট আসবে, 5ই আসবে, আমাকে দেখাবে a ইজ ইকুয়াল টু 5, আমাকে সেই a ইজ ইকুয়াল টু 5ই আমাকে দেখাবে। দেখো দেখাচ্ছে। এবার আমি তোমাকে বললাম যে তুমি এর মধ্যে কোনো ভ্যালু তুমি নেবে না, জাস্ট অটো ইন্টিজার a, তাহলে অনলাইন কম্পাইলার বলে কিন্তু সে আমাকে দেখাবে 0। আর যদি তুমি কোনো অফলাইন যদি তুমি কোনো কম্পাইলার যদি একটা রান করো টার্বো সি প্লাস প্লাসে, তখন তোমাকে দেখাবে গার্বেজ। মানে কি তোমাকে গার্বেজ তোমাকে দেখাবে না, তোমার ইয়েটা দেখাবে না, কিন্তু লেখাটা দেখাবে না যে GRBAG, তোমাকে দেখাবে একটা কোনো -650 বা 32,972, তোমাকে কোনো গার্বেজ ভ্যালু তোমাকে দেখাবে, যা কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই ভ্যালুটা। কিন্তু অনলাইন কম্পাইলার কিন্তু আমাকে দেখাবে 0। ওকে, এটা কিন্তু ঠিক নয়, দেখো আমার দেখাচ্ছে a ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবল। এবার তুমি বলো আমাকে যে আমি যদি এখন এই প্রিন্টএফ ফাংশনসটাকে যদি আমি এখন মেন ফাংশনে যদি আমি বাইরে আমি যদি অ্যাক্সেস করতে চাই, এটাকে আমাকে দেবে অ্যাক্সেস করতে? আমাকে দেবে এটা দেবে আমাকে অ্যাক্সেস করতে? দেবে না, দেবে না। কেন দেবে না? কারণ আমার হচ্ছে আমার এই যে ব্লকের মধ্যে আমি এটাকে ডিক্লেয়ার করেছি আমাকে সেই ব্লকের মধ্যে এটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে, তার বাইরে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না, তাই তো? এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আমি ধরুন এখানে একটা ব্লক তৈরি করলাম, সাপোজ আমি এভাবে একটা ব্লক তৈরি করছি, দেখো আমরা একটা ব্লক তৈরি করেছি, আমি এর মধ্যে ধরুন আমি তোমার লিখেছি printf a ইজ ইকুয়াল টু, এটাকে আমি ডিসপ্লে করেছি। দেখো কি দেখাচ্ছে, দেখো কি দেখাচ্ছে, expected identifier or first bracket before token, ঠিক আছে? মানে আমি কিন্তু এখানে তোমার দুটো ব্লক তৈরি করেছিলাম, একটা প্রোগ্রামের মধ্যে দুটো ব্লক তৈরি করেছি, ঠিক আছে? এই একটা ব্লক, এই একটা ব্লক। হ্যাঁ, এবার ও ভাবছে যে মেন ফাংশনটা তোমার শেষ হওয়ার আগে তো তোমার রিটার্ন 0 হয়,
আমি ধরো তোমার এখানে তোমার রিটার্ন 0 করে দিয়েছি, সাপোজ আমি তোমার এখানে কপি করে তোমার এখানে পেস্ট করে দিয়েছি ধরে দাও। ওকে, আমার ধরো এখানে তোমার আছে রিটার্ন 0, এই ব্লকের মধ্যে ধরো আমার আছে রিটার্ন 0। দেখো কোডটাকে রান করছি, কি দেখাচ্ছে না আমাকে এক্সপেক্টেড আইডেন্টিফায়ার দেখাচ্ছে। তাহলে আমি একটা ফাংশনের মধ্যে তোমার দুটো ব্লক আমি কিন্তু তৈরি করতে পারছি না। তো আমি তখন এটাকে তোমার দেখানোর জন্য তোমাকে কি করলাম না, আমি এই প্রিন্টের ফাংশনটাকে তোমার নিয়ে এসে আমি তোমার বাইরে গিয়ে তোমার ডিসপ্লে করার চেষ্টা করছি। তো আমাকে কিন্তু কোনোভাবে কিন্তু এটা আমাকে অ্যাক্সেস করতে দেবে না, বা আমি ধরো হয়তো ফার্স্ট ধরো আমি প্রিন্টের লিখে হয়তো আমি তোমার এটাকে ডিসপ্লে করার ট্রাই করছি, আমাকে কিন্তু তোমার দেবে না। আমি তোমার এজ ইকুয়াল টু 5 করে রাখি, ঠিক আছে, আমাকে কিন্তু তোমার এটা কিন্তু কোনোভাবে আমাকে রান করতে দেবে না, কারণ আমি এটা আমাকে যে ব্লকের মধ্যে আমি ইউজ করেছি আমাকে কিন্তু সেই ব্লকের মধ্যে আমাকে দেখাতে হবে। দেখো আমার দেখাচ্ছে আননোন টাইপ নেম এ, কারণ সে কিন্তু তোমার এটাকে তোমার খুঁজেই পাচ্ছে না যে এটা কোথায় আছে। তো আমাকে কিন্তু এটা লোকাল ভেরিয়েবল বলে কিন্তু আমাকে এই স্কোপের বাইরে কিন্তু আমাকে এটাকে ইউজ করতে দিচ্ছে না। এই স্কোপ তো কিন্তু লোকাল স্কোপ, মানে আমি এই ফাংশনের ভিতরে তুমি যেখানে খুশি ইউজ করতে পারি, যতবার খুশি আমি ইউজ করতে পারি। ধরো না তোমার প্রিন্টএফ এটাকে আমি ধরো আবার কপি করেছি, ধরো হয়তো 5 বার পেস্ট করছি। ওকে, তো প্রত্যেকবারই কিন্তু আমার কাজ করবে, কিন্তু আমি অন্য ব্লকে কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে ইজ ইকুয়াল টু 5 5 করে আমাকে দেখাচ্ছে 5 বার। ওকে, তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক ভেরিয়েবল বা অটো কিওয়ার্ডের কিন্তু এটা বেসিক ফাংশন হচ্ছে অটো কিওয়ার্ড। তো আমরা যা কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করি সবই কিন্তু আমাদের অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবল। তো তার স্কোপ হচ্ছে লোকাল, আর যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা থাকছে মেন ফাংশনে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভেরিয়েবলটা মেমোরিতে পারসিস্ট করছে। আর যখন আমার মেন থেকে যখন বেরিয়ে যাচ্ছে আমার কন্ট্রোলটা, তখন কিন্তু মেমোরি থেকে সেই ভেরিয়েবলটা আমার রিলিজ হয়ে যাচ্ছে। নেক্সট তোমার চলে আসবো রেজিস্টার স্টোরেজ ক্লাস। ওকে, রেজিস্টার স্টোরেজ ক্লাস। তো পরীক্ষায় আসলে ওই 5টা পয়েন্ট বা ওই 5টা ফিচার্স লিখে তার পাশে ভ্যালুগুলোকে লেখার পর যেমন করে এক্সাম্পল দিলাম সেভাবে কিন্তু এক্সাম্পল দিয়ে লিখবে, কোনো কিছু সেন্টেন্স লেখার দরকার নেই। ওকে, তো আমি এখানে তোমার দেখবো তার স্টোরেজ, আমি এখানেও দেখবো তার ইনিশিয়াল ভ্যালু বা ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু, আমি এখানে দেখবো তার স্কোপ, তার লাইফ টাইম। আর আমার তো কিওয়ার্ড তো আছেই, যে রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমাকে কি কিওয়ার্ড ব্যবহার করতে হয়। তো যে কিওয়ার্ড দিয়ে আমরা রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি সেই কিওয়ার্ড তোমার নাম হচ্ছে রেজিস্টার। তোমরা কিন্তু চেক করতে পারো রেজিস্টার বলে একটা কিওয়ার্ড আছে আমাদের সিতে 32টা কিওয়ার্ডের মধ্যে। ওকে, আর রেজিস্টার স্টোরেজ ক্লাসের আমাদের স্টোরেজটা কোথায় হবে, কোথায় স্টোর হবে আমার ভেরিয়েবল গুলো। আমরা যে রেজিস্টার দিতে কোনো ডিক্লেয়ার করে, ধরো রেজিস্টার ইন্টিজার এ আমি একটা ডিক্লেয়ার করলাম কোনো ভেরিয়েবলকে রেজিস্টারে। ওকে, তো রেজিস্টার ইন্টিজার এ যদি তোমার আমি ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবলকে, এটা কিন্তু মেমোরিতে আর কোনো স্পেস রিজার্ভ করবে না, অকুপাই করবে না 2 বাইট, সে কিন্তু 2 বাইট তোমার স্পেস দেবে কোনো একটা রেজিস্টারে। ওকে, তাহলে আমার বাই ডিফল্ট স্টোরেজটা তোমার হচ্ছে রেজিস্টার। আর ইনিশিয়াল ভ্যালু কি হবে না গার্বেজ কিংবা 0। আমার কিন্তু এখানে কিন্তু তোমার গার্বেজ আমার কিন্তু এখানে 0ই দেখাবে আমার এখানে অনলাইন কম্পাইলারে, যেটা তোমার অ্যাকচুয়ালি হয় গার্বেজ কিংবা 0। ওকে, তার এটা হচ্ছে তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। আর স্কোপ লাইফ টাইম আমি যা বলেছি অটোমেটিকের ক্ষেত্রে তাই হচ্ছে স্কোপ আর লাইফ টাইম, যে ইনসাইড দ্য ব্লক আমি যে ব্লকের মধ্যে তোমার ইউজ করবো রেজিস্টার ভেরিয়েবল, আমি সেই ব্লকে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সেই ব্লকে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার বা সিপিইউ রেজিস্টার। ঠিক আছে, এটাকে তো সব থেকে ভালো হয় বলবে সিপিইউ রেজিস্টার। তাহলে স্কোপটা হচ্ছে ইনসাইড দ্য ব্লক, আমি যে ব্লকের মধ্যে আমি ডিক্লেয়ার করবো অ্যাজ আ রেজিস্টার ভেরিয়েবল, আমি সেই ব্লকের মধ্যে কিন্তু ব্যবহার করতে, এটা কিন্তু তার স্কোপটা কিন্তু লোকাল স্কোপ, বা তুমি এখানে লোকাল স্কোপ লিখে রাখতে পারো। লোকাল স্কোপটা হচ্ছে লোকাল স্কোপ। আর তার সাথে আমরা যদি তোমার দেখি লাইফ টাইমটা, আমি দেখো যা বলেছিলাম তাই, যে টিল দ্য কন্ট্রোল রিমেন্স ইন দ্য মেন ব্লক, যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা মেন ব্লকে আছে ততক্ষণ পর্যন্ত ভেরিয়েবলটা রেজিস্টারের মধ্যে পারসিস্ট করবে। আর যখন মেন ব্লক থেকে যখন চলে যাবে আমার কন্ট্রোলটা, তখন কিন্তু রেজিস্টার থেকে তোমার ভ্যালুটা রিলিজ হয়ে যাবে, স্পেসটা আমার তখন ফ্রি হয়ে যাবে, ফ্রি আপ হয়ে যাবে স্পেসটা। এটা হচ্ছে আমাদের তোমার লাইফ টাইম, যে টিল দ্য কন্ট্রোল রিমেন্স ইন দ্য মেন ব্লক। তো সেম আমার অটোমেটিক্যালি তোমার যা স্কোপ লাইফ টাইম আমার কিন্তু এখানে কিন্তু তোমার সেম। একটা এক্সাম্পল দেখি আমরা রেজিস্টার স্টোরেজ ক্লাস দিয়ে, আমার এই সেম এক্সাম্পলটাকে আমি করছি, জাস্ট আমি চেঞ্জ করে দিলাম রেজিস্টার ইন্ট এজ ইকুয়াল টু 5,
দিয়ে আমি তোমার প্রিন্ট করছি এটার ভ্যালু। ওকে, দেখো আমি আমি এক্সাম্পলে কিছু ডিফারেন্স বুঝতে পারছি না, কিন্তু আমার যদি আমরা দেখি যে আমার কোথায় স্টোর হচ্ছে তার স্টোরেজটা যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার এটা কিন্তু স্টোর হচ্ছে তোমার রেজিস্টারের মধ্যে। কিন্তু আমি তো রেজিস্টার ধরুন একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, আমি তো চেক করতে পারবো না যে যে আমার রেজিস্টারের মধ্যে কোথায় আছে, কোন রেজিস্টারের মধ্যে স্টোর হচ্ছে, আমি কিন্তু দেখতে পাবো না। ঠিক আছে, তো আমি যদি এখন রান করি কোডটাকে, আমার কিছু কোডটা রান করবে, তো আমাকে দেখাবে a is equal to 5। এবার আমার কোশ্চেন হচ্ছে যে একটা ভেরিয়েবলকে রেজিস্টারের মধ্যে স্টোর করে কাজ করা আর একটা ভেরিয়েবলকে তোমার মেমোরিতে স্টোর করে কাজ করা, দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় বলো দেখি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি কোনো কি আমরা ডিফারেন্স পাবো? একটা ভ্যালুকে, একটা ভেরিয়েবলকে মেমোরিতে স্টোর করে প্রোগ্রাম করা আর একটা ভেরিয়েবলকে রেজিস্টারের মধ্যে স্টোর করে কাজ করা বা প্রোগ্রাম করার মধ্যে ডিফারেন্স না, কোনো ডিফারেন্স নেই আদৌ। এটা কিন্তু বলা উচিত যে কি ডিফারেন্স। স্যার ফার্স্ট টেস্ট, এক্স্যাক্টলি। যে রেজিস্টারের মধ্যে কাজ করে, রেজিস্টারের মধ্যে যদি কোনো ভ্যালুকে স্টোর করে যদি কাজ করি, কোনো প্রোগ্রাম করি, তাহলে কিন্তু সেই প্রোগ্রামটা অনেক ফাস্টার এক্সিকিউশন হবে। আর যদি আমরা মেমোরিতে স্টোর করে কাজ করি তাহলে কিন্তু একটু স্লোয়ার হবে। কারণ কি না, রেজিস্টার কিন্তু অনেক বেশি ফাস্টার র্যামের থেকে, তাই না? আমরা সেই মেমোরি হায়ারার্কি পড়েছিলাম, রেজিস্টার, তারপরে আমাদের ক্যাশ মেমোরি, তারপরে মেন মেমোরি। ঠিক আছে, তাহলে যে কোনো ইম্পর্টেন্ট প্রোগ্রাম বা ধরে নাও হয়তো আমি সুপার কম্পিউটারের জন্য একটা কোনো প্রোগ্রামকে হয়তো লিখেছি, বা ধরে নাও হয়তো আমি একটা কোনো স্পেসে কোনো রকেটকে হয়তো লঞ্চিং এর জন্য একটা কোনো প্রোগ্রাম লিখেছি হয়তো এমবেডেড সি দিয়ে, তো যেখানে হয়তো আমার রেসপন্স টাইমটা খুব ফাস্ট হতে হবে, যে আমার কোডটাকে হয়তো 1 মিলি সেকেন্ডে হয়তো এক্সিকিউট করতে হবে। এবার আমার কোডটার যা সাইজ, সেটাকে 1 মিলি সেকেন্ডে এক্সিকিউট করতে গেলে আমার অনেকগুলো প্যারামিটার আছে। তাহলে আমি কোথায় স্টোর করছি ভেরিয়েবলটাকে, সিপিইউ কতটা ফাস্টার আমার ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারছে, তারপর তো কাজ হবে আমার কোডটা। তো তখন কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব রেজিস্টার স্টোরেজ ক্লাস। আর আমরা নর্মাল আমাদের কোনো প্রোগ্রাম করার জন্য ফ্যাক্টরিয়াল করছি বা অ্যারে অফ নাম্বারস এর মধ্যে সর্টিং করছি, সেখানে নিশ্চয়ই আমরা রেজিস্টার স্টোরেজ ব্যবহার করে কাজ করব না, কারণ আমার কিন্তু অতটা দরকার নেই। আমি কিন্তু সে কতটা ফাস্ট আমি কিন্তু বুঝতেই পারবো না। আমাকে 1 মিলি সেকেন্ড আর যদি 10 মিলি সেকেন্ড যদি আমাকে ডিফারেন্স বলে, আমি কিন্তু ফিলই করতে পারবো না যে কোনটা 1 মিলি সেকেন্ড আর কোনটা তোমার 10 মিলি সেকেন্ড। চোখের পাতা ফেলতে ফেলতে আমাদের তোমার হয়ে যাবে 1 মিলি সেকেন্ড, তাও হবে না। ঠিক আছে, তুমি চোখের পাতা বন্ধ করে যখন খুলবে, যখন আবার তোমাকে তোমার 20 মিলি সেকেন্ড হয়ে যাবে, তাই না? তো আমরা কিন্তু সেটাকে ফিল করতে পারি না। তো দ্যাট ইজ আ রেজিস্টার স্টোরেজ ক্লাস, অনেক বেশি ফাস্টার রেজিস্টার স্টোরেজ ক্লাস আমার অটোমেটিকের থেকে। ঠিক আছে, তো আমরা এবার চলে আসবো তোমার যে কনসেপ্ট, তার নাম হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, যাকে আমরা বলেছিলাম গ্লোবাল ভেরিয়েবল, কালকে পাইথনে বলেছিলাম গ্লোবাল ভেরিয়েবল। তো সিতেও কিন্তু আমরা কোনো গ্লোবাল ভেরিয়েবল কিন্তু নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ধরে নাও আমি এখানে একটা গ্লোবাল ডিক্লেয়ার করলাম ইন্টিজার a ইকুয়ালস টু 5, একটা গ্লোবাল ভেরিয়েবল। কারণ কি আমার প্রোগ্রামের প্রথমেই আমি ডিক্লেয়ার করছি। কাল তুমি নিশ্চয়ই দেখেছো তোমরা যারা ক্লাস করেছো, যে আমি পাইথনের প্রোগ্রাম স্টার্ট করার প্রথমে তোমার লিখছিলাম হয়তো a is equal to 5 দিয়ে, তারপর তাকে আমি আমার কোডের মধ্যে ব্যবহার করছি, আবার কোনো ফাংশনের মধ্যে ব্যবহার করেছিলাম। আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি, কারণ যেহেতু আমার ভেরিয়েবলটা স্কোপটা এখন গ্লোবাল স্কোপ, যে আমি থ্রু আউট দ্য প্রোগ্রাম আমি ওটাকে ইউজ করতে পারি। তো সেরকম দেখো ইন্টিজার a is equal to 5 করেছি আমি, তোমার ধরো এখানে তোমার ধরো আমি আর ডিক্লেয়ার না করে আমি তোমার প্রিন্ট করছি এটার ভ্যালু। ধরে নাও আমার একটা ফাংশন আছে, সাপোজ যে ভয়েড ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, ধরে নাও ভয়েড ডিসপ্লে, যে ফাংশন তোমার দেখো উইদাউট প্যারামিটার এন্ড উইদাউট রিটার্ন টাইপ দিয়ে আমি তোমার এই ফাংশনের মধ্যে তোমার ধরে নাও আমি প্রিন্ট করেছি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে অ্যাজ আ গ্লোবাল, যার নাম হচ্ছে a, তার ভ্যালু হচ্ছে 5। এখন আমি সেই 5টাকে না, আমি তোমার এটাকে এখন তোমার অ্যাক্সেস করছি উইদাউট ডিক্লারেশন, আমি ডিসপ্লে ফাংশনের মধ্যে ইউজ করছি, আবার দেখো মেন ফাংশনের মধ্যে কিন্তু ইউজ করছি, মানে আমি থ্রু আউট দ্য প্রোগ্রাম কিন্তু আমি এটাকে ইউজ করছি। এবার ধরুন আমি তোমার মেন থেকে তোমার ধরুন প্রিন্টএফ ফার্স্ট এ করেছি, আমি এখন ডিসপ্লে ফাংশনটাকে কল করে দিয়েছি, ডিসপ্লেটাকে আমি এখন কল করে দিয়েছি। তাহলে আমি কোডটা যদি রান করি, আমাকে প্রথমে তোমার প্রিন্টএফ a is equal to 5 দেখাবে, আর তারপরে তোমার ডিসপ্লে ফাংশন কল হওয়ার পর আমাকে দেখাবে তার মধ্যে তোমার দেখো প্রিন্টএফ করা আছে যে আমি তোমার এ না করে তোমার লিখছি এখন ইনসাইড ফাংশন। তাহলে আমরা বুঝতে পারবো ইনসাইড ফাংশন।
তাহলে ইনসাইড ফাংশনের মধ্যেও কিন্তু আমাকে দেখাচ্ছে ইনসাইড ফাংশন a ইজ ইকুয়াল টু আমাকে দেখাচ্ছে 5। দেখো কোনটাকে রান করছি, দেখো a ইজ ইকুয়াল টু 5, ইনসাইড ফাংশন a ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা কি তোমাদের গ্লোবাল ভেরিয়েবল। ওকে, এবার ধরে নাও আমি তোমার ধরুন এখানে তোমার লিখছি এক্সটার্ন ইন্টিজার a ইজ ইকুয়াল টু 5, তাহলে আমি ধরুন এবার রান করছি কোডটাকে। ঠিক আছে, আমার দেখো কিন্তু আমাকে দেখো দেখিয়েছে আউটপুট a ইজ ইকুয়াল টু 5, ইনসাইড ফাংশন a ইজ ইকুয়াল টু 5। আমাকে একটা ওয়ার্নিং দেখিয়েছে, এটা কিন্তু তোমার যদি অফলাইন কম্পাইলার হয় তাহলে কিন্তু তোমার কোনো ওয়ার্নিং দেখাবে না, কারণ তুমি যখন কোনো গ্লোবালকে যখন তুমি ডিক্লেয়ার করছো কোনো ভেরিয়েবলকে, তখন সেটা কিন্তু তোমার হচ্ছে একটা এক্সটার্নাল ভেরিয়েবল, তাকে তুমি স্পেসিফাই করো এক্সটার্ন কিওয়ার্ড দিয়ে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তোমার এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, যার মধ্যে আমরা কোনো ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করছি অ্যাজ আ এক্সটার্ন কিওয়ার্ড দিয়ে। আর এক্সটার্ন দিয়ে কোনো যদি আমরা ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবলকে, তাহলে সেটা কিন্তু তোমার হয়ে যায় একটা গ্লোবাল ভেরিয়েবল। ওকে, সেটা তোমার হয়ে যায় কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল। তো এবার আমরা চলে আসবো এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের তার কিছু পয়েন্টে। তার তোমার এই সেম টাইপের কিছু পয়েন্ট আমরা দেখবো। আমরা তো এক্সাম্পলটা তো দেখলাম অ্যাজ আ এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। তো এক্সটার্নাল স্টোরেজ ক্লাস তার স্কোপ কি হবে? এক্সটার্নাল স্টোরেজ ক্লাস তোমার স্কোপ কি হবে বলো আমাকে, স্কোপটা কি হবে? স্যার গ্লোবাল। গ্লোবাল। ওকে, তাহলে আমার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু আমরা চেক করে দেখবো যে একটা গ্লোবাল ভেরিয়েবল তোমার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হয়, আমরা চেক করবো কম্পাইলারে। ওকে, তো ইন জেনারেল কিন্তু এক্সটার্নাল কোনো স্টোরেজ ক্লাসে তোমার কিন্তু ইনিশিয়াল ভ্যালু তোমার হয় 0 বাই ডিফল্ট, আর তোমার রেজিস্টার আর তোমার অটোর জন্য তোমার হয় কিন্তু গার্বেজ। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর তার কোন কিওয়ার্ড ব্যবহার করছি আমরা কোনো এক্সটার্নাল ভেরিয়েবল তোমার ডিক্লেয়ার করার জন্য, না এক্সটার্ন কিওয়ার্ড। তুমি দেখবে এক্সটার্ন বলো কিন্তু একটা কিওয়ার্ড আছে আমাদের 32 কিওয়ার্ডের মধ্যে, আর ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কিন্তু হচ্ছে 0। ওকে, আর স্টোরেজ তো গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল সব তোমার কিন্তু বাই ডিফল্ট স্টোরেজ কিন্তু মেমোরি, একমাত্র তোমার রেজিস্টারের জন্য কিন্তু একমাত্র তোমার রেজিস্টার, বাকি সব কিন্তু মেমোরি, বাকি তিনটেই তোমার মেমোরি তার স্টোরেজ বাই ডিফল্ট স্টোরেজ। আর স্কোপটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ, তাই তো? বা আমি বলতে পারি ইনসাইড দ্য প্রোগ্রাম, তাই তো? পারি তো বলতে ইনসাইড দ্য প্রোগ্রাম বলতেই পারি আমরা, বা আমি লিখলাম হয়তো গ্লোবাল, স্কোপটা হচ্ছে আমাদের গ্লোবাল। আর লাইফ টাইম কি বলবো, যে যতক্ষণ না আমার কোডটা তোমার প্রোগ্রামটা তোমার শেষ হচ্ছে, টিল এন্ড অফ দ্য প্রোগ্রাম, টিল এন্ড অফ দ্য প্রোগ্রাম। আমার প্রোগ্রামের তোমার যে কোনো পয়েন্ট থেকে আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারি, তাহলে আমার প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমার গ্লোবাল ভেরিয়েবল কিন্তু মেমোরিতে পারসিস্ট করবে। আর যখনই কোডটা আমার শেষ হয়ে গেল, তার মানে যে একই ব্যাপার যে টিল দ্য কন্ট্রোল রিমেন্স ইন দ্য মেন ব্লক। আমি একটা মেন ব্লক বলছিলাম, এখন তোমার কি বলবো, টিল দ্য কন্ট্রোল রিমেন্স ইন দ্য প্রোগ্রাম, তার জন্য এখানে লিখলাম টিল এন্ড অফ দ্য প্রোগ্রাম। ওকে, তো প্রোগ্রাম এন্ড মানে কিন্তু মেন ফাংশন এন্ড হওয়া নয়। একটা প্রোগ্রাম এন্ড হওয়া মানে হচ্ছে যে আমার একটা প্রোগ্রামে তোমার মেন ফাংশনও থাকবে তো অবশ্যই, তার সঙ্গে কিন্তু আমার অ্যাডিশনাল কিন্তু ইউজার ডিফাইন ফাংশন থাকতে পারে। তো সেই পুরো কোডটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমার ভেরিয়েবলটা মেমোরিতে পারসিস্ট করবে, দ্যাট ইজ তার লাইফ টাইম। তো আমরা একবার চেক করে নেব যে এর ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা তোমার 0 আসে, কিন্তু তোমার এখানে সবই 0 আসবে। ধরুন আমি এখানে এক্সটার্নাল ইন্ট এ করলাম, দেন কোডটাকে রান করছি। রিড অনলি সেকশন টেক্সট এসব দেখাচ্ছে। আবার আনডিফাইন্ড রেফারেন্স টু এ, আমি তোমার এখানে এক্সটার্নটাকে সরিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, ইন্টিজার এ দিয়ে তোমার ধরো এবার তোমার এটাকে রান করছি। দেখো কি দেখাচ্ছে, a is equal to 0 ইনসাইড ফাংশন a is equal to 0, তাই তো? তাহলে বাই ডিফল্ট তার ভ্যালুটা কি হচ্ছে না 0 আসছে অ্যাজ আ এক্সটার্নাল ভেরিয়েবল। তো এটা আমাদের গেল তোমার এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, বা তুমি এখানে বলতে পারো যে আমি এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে তোমার যে টাইপের ভেরিয়েবলকে আমরা ইউজ করি, দ্যাট ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল। ওকে, দ্যাট ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল এক্সাম্পল। আর এবার তোমার চলে আসবো লাস্ট কনসেপ্টে, আজকের স্ট্যাটিক স্টোরেজ ক্লাস, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা এটা একটু বোঝার আছে। স্ট্যাটিক স্টোরেজ ক্লাস, তো এটা একটু ভালো করে সবাই দেখবে। স্ট্যাটিক স্টোরেজটা আমি কিন্তু ফাংশনস দিয়ে আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো। ওকে, স্ট্যাটিক স্টোরেজ ক্লাসে তার জন্য তোমার যে কিওয়ার্ডটা ইউজ করা হয় তার নাম হচ্ছে স্ট্যাটিক।
আমার স্ট্যাটিক স্টোরেজ ক্লাস তোমার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, আর স্ট্যাটিকে তোমার স্টোরেজ বললাম, ডিফল্ট স্টোরেজ তোমার হচ্ছে মেমোরি, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু তোমার হচ্ছে 0, আর তোমার কিওয়ার্ডটা তোমার হচ্ছে স্ট্যাটিক। ওকে, কিওয়ার্ডটা তোমার হচ্ছে স্ট্যাটিক, আর স্কোপটাও কিন্তু লোকাল, স্কোপটা হচ্ছে লোকাল। আর তার লাইফ টাইমটা আমরা একটু দেখার চেষ্টা করব, ইন কেস অফ স্ট্যাটিক। তো এখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে স্ট্যাটিক স্টোরেজ ক্লাস, তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, তার মেমোরি বা তার স্টোরেজটা হচ্ছে মেমোরি, তার যে কিওয়ার্ড দিয়ে আমরা কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করতে পারি তার নাম হচ্ছে স্ট্যাটিক, আর স্কোপটা আমি এখানে বলছি লোকাল স্কোপই বলছি আমি, বা ইনসাইড দ্য ফাংশন কল বলবো, আমি পরে দেখাচ্ছি এক্সাম্পলে। আর লাইফ টাইমটা আমরা দেখবো এক্সাম্পলটা দেখার পর, লাইফ টাইমটা দেখবো। তো আমি সিম্পল তোমাকে দেখাচ্ছি যে নর্মালি তোমার স্ট্যাটিক ভেরিয়েবলে কিভাবে কাজ করা যায়। না, ধরে নেওয়া যাক আমার এখানে একটা ভেরিয়েবল ডিক্লারেশন আমরা করছি, যে স্ট্যাটিক, আমার কোনো ফাংশন রাখছি না আমি এখানে, আমি জাস্ট সিম্পলি তোমার ইন্ট মেনের মধ্যে আমি তোমার এখানে ডিক্লেয়ার করছি স্ট্যাটিক ইন্ট আই। ওকে, বা এই করি, এটা আমাদের আছে অলরেডি, আমি তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কিন্তু ওকে দেখাবো। স্ট্যাটিক ইন্ট এ করেছি, দিয়ে তোমার এখানে এটাকে তোমার ডিসপ্লে করেছি কোনো ভ্যালু না অ্যাসাইন করে, ধরুন এখানে রান করছি। দেখাবো আমাকে কিসের একটা দেখাচ্ছে, এটা এক মিনিট, হ্যাঁ ইনক্লুড, ও আমার এখানে দেখো এটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট না হয়ে কি হয়ে গেছে। ওকে চলো, তো এবার দেখো তোমাকে দেখাবো, a = 0, তাই তো? তাহলে বাই ডিফল্ট কোনো স্ট্যাটিক ভেরিয়েবলে তোমার ডিফল্ট ভ্যালুটা কি হয় না, তার ভ্যালুটা হচ্ছে তোমার 0। এবার যদি আমি তোমার এর মধ্যে কোনো ভ্যালুকে রেখে কাজ করতে চাই তাও করতে পারি। ধরো a = তোমার 67 রাখলাম, আমি ধরো রান করছি কোডটাকে, তোমাকে তোমার দেখাবে a = তোমার 67। দ্যাট ইজ দ্য পারপাস অফ স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। এবার এই স্ট্যাটিকটার ডিফারেন্সটা আমরা এখন এখানে সেভাবে কিছু বুঝতে পারছি না, যে আমার অটো, স্ট্যাটিক, রেজিস্টার তো একই রকম লাগছে, তাই না? আমি তোমাকে এবার একটা এক্সাম্পল দেবো স্ট্যাটিকের জন্য, সেটাকে একটু ভালো করে দেখো। আমি স্ট্যাটিকের জন্য একটা এক্সাম্পল এখানে নেব। তো আমি এখানে একটা ফাংশনস দিয়ে কাজ করব, ঠিক আছে? আমার ফাংশনটা হচ্ছে ভয়েড ইনক্রিমেন্ট বলে আমার একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল রয়েছে, স্ট্যাটিক ইন্ট a = 5, আর আমি এখানে এটাকে প্রিন্ট করেছি printf, এটাকে আমরা প্রিন্ট করেছি %d, আমি এটাকে প্রিন্ট করেছি। ঠিক, আমি প্রিন্ট করার পর এটাকে প্লাস প্লাস করে বেরিয়ে চলে আসছি ফাংশন থেকে। এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট ফাংশন, যার নাম হচ্ছে ভয়েড ইনক্রিমেন্ট। আমি এখানে ভয়েড লিখতে পারো, নাও লিখতে পারো ভয়েড। আর এই ফাংশনসটাকে আমি মেন থেকে আমি 3 বার কল করেছি, বা 4 বার বা 5 বার, তুমি যতবার খুশি কল করতে পারো। আমি এখানে 3 বার কল করেছি, তাহলে আমরা রিফ্লেকশনটা আমরা বুঝতে পারবো যে কি কাজ করছে স্ট্যাটিক ইনক্রিমেন্ট। আমি 3 বার কল করেছি ফাংশনটাকে। ওকে, আমি আবার কল করেছি ইনক্রিমেন্ট, আর আমি ওখানে 3 বার কল করেছি, মানে আমাকে 3 বার আমার ফাংশনটা এক্সিকিউট করবে। তো আমি এখানে কি করছি, এখানে একটা স্ল্যাশ এন্ড করে দিচ্ছি, যাতে আমাকে 3টে লাইন আমাকে আউটপুটটা দেখায়, যা আসবে আউটপুট আমাকে দেখাবে। তো কেউ বলতে পারবে যে আমার এই ফাংশন, আমার এই কোডটার আউটপুট কি আসবে? এই কোডের আউটপুট কি আসবে, কেউ বলতে পারবে? স্যার 5 6 7 5 6 7। বেশ, বাকিরা কি বলছো? ও বলছে 5 6 7। বাকিরা কি বলছো? বুঝে বলতে হবে, অবশ্যই বুঝে বলবে, যেটা বলবে। 5 6 7 ও বলেছে 5 6 7। বেশ, ওটা আমরা নেব কি নেব না আমরা দেখবো, সেটাকে জাস্টিফাই করবো যে কোনটা আসবে। আমার মেন ফাংশনের মধ্যে 3 বার ফাংশন কল করেছি। আমার প্রথম ফাংশন দেখো কল হচ্ছে ইনক্রিমেন্ট, তাহলে এখন কন্ট্রোল তোমার জাম্প করবে ইনক্রিমেন্ট ফাংশনের কাছে, দিয়ে তোমার ইনক্রিমেন্ট ফাংশন যাওয়ার পর কি হচ্ছে না, স্যার 5ই 3 বার প্রিন্ট হবে। ও বলছে 5ই 3 বার প্রিন্ট হবে। ওকে,
দিয়ে এবার তোমার স্ট্যাটিক ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 5 হলো, দিয়ে প্রিন্ট এফ করছি আমি এটাকে, মানে 5 আমার প্রিন্ট হলো। 5 প্রিন্ট করার পর দেখো এ প্লাস প্লাস করে 5টাকে 6 করে দিলাম। 6 করে কিন্তু আমি দেখো ফাংশনে কিন্তু আমি বেরিয়ে চলে আসছি, আমার কিন্তু ফাংশনটা এন্ড হয়ে গেছে। আমি কিন্তু আবার কিন্তু মেন ব্লকে চলে আসছি, দিয়ে এসে আমি আবার সেকেন্ড ফাংশনটাকে তোমার কল করছি, সেম ফাংশন ইনক্রিমেন্ট। আবার কিন্তু তোমার কন্ট্রোল তোমার কিন্তু আবার শিফট করছে ইনক্রিমেন্ট ফাংশনের কাছে, গিয়ে তোমার আবার স্ট্যাটিক ইন্টিজার ইজ ইকুয়াল টু 5 এক্সিকিউট করছে, দিয়ে প্রিন্ট এফ হচ্ছে এর ভ্যালু। তো আমাকে কি দেখাবে, 3 বার 5 দেখাবে না আমাকে 5 6 7 দেখাবে? তো দুটো অপশন, যে আইদার 3 বার 5 দেখাবে কিংবা তোমার 5 6 7 দেখাবে। বাকিরা কি বলছো? কোনো মতামত যে কি হওয়া উচিত এখানে, বা কি হবে? 5 6 7ই দেখাবে। 5 6 7ই দেখাবে। তাহলে তোমাকে বলি যে কেন দেখাবে 5 6 7, তখন কি বলবে? স্যার ওখানে যখন 5 আছে তখন তো ওটা প্রথম ইনক্রিমেন্টটা হলো, মানে প্রিন্টএফটা হলো, তারপরে ওটা তো প্লাস প্লাস করে 6 হয়েছে। হ্যাঁ, তারপরে যখন আবার ঘুরবে তখন তো এর মানটা 6 আছে, তাহলে তখন তো 6 দেখাবে। আমার তো এ তো কোনো গ্লোবাল ভেরিয়েবল নয় যে আমার ওই ভ্যালুটা তোমার ইনক্রিমেন্ট হয়ে তো ওখানে থেকে যাবে। ও আচ্ছা, না। তাহলে আমাদের দেখে মনে হচ্ছে যে এটা 5 3 বার দেখাবে, কিন্তু আমি এখানে দেখো ইউজ করেছি স্ট্যাটিক ভেরিয়েবল। তো স্ট্যাটিক কিন্তু আগের স্টেটটাকে ধরে রাখতে পারে, বুঝতে পারলে? স্ট্যাটিক ভেরিয়েবল তোমার কিন্তু আগের স্টেটটাকে ধরে রাখতে পারে, তার জন্য আমাকে দেখাবে 5 6 7। তুমি 5 করে যখন এই যখন তোমার 5 যখন তুমি ডিসপ্লে করছো 5টাকে, তারপর তুমি যখন এ প্লাস প্লাস করে তুমি 6 করে দিয়েছো। তো যেহেতু তুমি স্ট্যাটিক নিয়ে কাজ করছো, তো আমরা কিন্তু তোমার প্রিভিয়াস তুমি চেঞ্জ করলে এটার ভ্যালুটা 6, ওটা কিন্তু এখন পারসিস্ট করছে। নেক্সট টাইম যখন তোমার ফাংশন কল হচ্ছে তখন কিন্তু স্ট্যাটিক ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 কিন্তু আর ইনিশিয়ালাইজ হবে না, তোমার কিন্তু আবার তোমাকে দেখাবে 6। কার মাইকটা আনমিউট আছে? কলাই যেটা বলছিলাম যে প্রথমবার যখন কল হয়েছে ইনক্রিমেন্ট ফাংশন, তখন ফাংশনের কাছে গেল কন্ট্রোলটা, দি স্ট্যাটিক ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 হলো। তাহলে এর মানটা 5, আমাকে 5 ডিসপ্লে করলো, দিয়ে 5টাকে তোমার 6 করে দিল। 6 করে দিয়ে কিন্তু দেখো ফাংশনটা কিন্তু বেরিয়ে চলে আসছে কন্ট্রোলটা, যে আবার তোমার সেকেন্ড ফাংশনে আসলো, দিয়ে আবার তোমার ফাংশন কল হচ্ছে সেম ফাংশন, দিয়ে আবার তোমার গেল। তোমার যেহেতু তোমার এখানে ভেরিয়েবলটা তোমার স্ট্যাটিক করা আছে বলে কিন্তু প্রিভিয়াস যে তুমি 6 করে রেখে দিয়ে এসছো এর মানটা, ওটাই কিন্তু এখন তোমার পারসিস্ট করছে, মানে তোমার ও কিন্তু আগের স্টেটটাকে কিন্তু ধরে রাখতে পেরেছে বলে তোমার কিন্তু আবার তোমাকে 6 দেখাচ্ছে। 6 তুমি ডিসপ্লে করার পর তুমি যখন 7 করে যখন বেরিয়ে আসছো, আবার দেখো তোমার 3 নাম্বার ফাংশনটা কল হচ্ছে ইনক্রিমেন্ট লাস্ট টাইম, আবার তোমার গেল ইনক্রিমেন্ট ফাংশনে, তখন কিন্তু আর এই কোডটা কিন্তু আর এক্সিকিউট করছে না, কারণ যেহেতু আর স্ট্যাটিক করা আছে। তখন তোমার যদি 7 হয়ে আছে একেবারে এর মান, তখন কিন্তু আবার তোমাকে 7 দেখাচ্ছে। দেখো কোডটা রান করছে, দেখাচ্ছে। এটা কিন্তু একমাত্র কিন্তু পসিবল হয়েছে স্ট্যাটিকের জন্য। এবার ধরে নাও আমি তোমাকে বলছি, ধরে নাও আমি তোমার স্ট্যাটিক না করে যদি আমার এখানে তোমার আমি করতাম অটো ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 5, তখন আমাকে কি দেখাতো? তখন 3 বারই তো 5 দেখাতো। কেন দেখাতো? কারণ ওটা তো আমি তো ওই যে ইনক্রিমেন্টটা হচ্ছে সেটাকে তো আমি কারোর মধ্যে রাখিনি, তাহলে আমি তো আগের বার তো তোমার রাখিনি। হ্যাঁ, কিন্তু ওটা তো স্ট্যাটিক ছিল ভেরিয়েবল। তাই এটা হচ্ছে আমাদের কিন্তু একটাই রিজন, তোমার হচ্ছে অটোর জন্য। তাহলে অটো কিন্তু আগের স্টেটটাকে ধরে রাখতে পারে না, কিন্তু স্ট্যাটিক তোমার কিন্তু আগের স্টেটটাকে প্রিভিয়াস স্টেটটাকে কিন্তু রিটেন করতে পারে, ও ধরে রাখতে পারে। এবার তুমি এটা রান করো, তোমাকে 3 বার তোমাকে 5 আসবে। যে আমি কোথাও রাখিনি বলে কিন্তু নয়, তুমি আগে দেখো এ প্লাস প্লাস মানে কিন্তু এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, তুমি কিন্তু এর মানটাকে তুমি 1 যোগ করে তুমি কিন্তু এর মধ্যেই রাখছো। কিন্তু আগে যখন স্ট্যাটিক করেছিলাম তখন তোমাকে 5 6 7 দেখাচ্ছিল, আর এখন যখন অটো করেছি তখন দেখো তোমাকে কিন্তু 3 বার 5 দেখাবে, দেখাচ্ছে 3 বার 5। কেন না, স্ট্যাটিক তোমার কিন্তু প্রিভিয়াস স্টেটটাকে তোমার ধরে রাখতে পারে, আর অটো কিন্তু প্রিভিয়াস স্টেটটাকে তোমার ধরে রাখতে পারে না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অটোমেটিক ভেরিয়েবল অ্যান্ড স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে সবার কাছে? এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে অটো ভার্সেস স্ট্যাটিক। তাহলে আমরা স্ট্যাটিকে যখন আমরা লাইফ টাইম বলবো, আমি তখন বলতে পারি যে ইনসাইড দ্য বা বিটুইন দ্য
ডিফারেন্ট ফাংশন কল বা ইনসাইড দ্য ডিফারেন্ট ফাংশন কল। আমি যতবার দেখো ফাংশন কল করছি ততক্ষণ পর্যন্ত বা ততক্ষণ মানে ততদূর পর্যন্ত কিন্তু আমার ওই স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু মেমোরিতে পারসিস্ট করছে, আমি আপডেট করছি, ওই আপডেট কিন্তু আমার পারসিস্ট করছে। আর তোমার মেন ডিফারেন্সটা হচ্ছে যে স্ট্যাটিক ভেরিয়েবল প্রিভিয়াস স্টেটটাকে ধরে রাখতে পারে আর অটোমেটিক ভেরিয়েবল তোমাকে প্রিভিয়াস স্টেটটাকে ধরে রাখতে পারে না, যার জন্য অটো করলে আমাকে 3 বার 5 দেখাচ্ছে আর স্ট্যাটিক করলে কিন্তু আমাকে 5 6 7 দেখাচ্ছে। তো তোমরা অটোর এগেইনস্টে তোমাকে কিন্তু এই এক্সাম্পলটা তোমরা শো করতে পারো, আর স্ট্যাটিক যখন করবে তখন তুমি এখানে অটোকে জাস্ট চেঞ্জ করে তুমি সেখানে স্ট্যাটিক করে দেবে, আর কোনো ডিফারেন্স নেই, তাই তো? ঠিক আছে, এবার ধরে নাও আমি এখানে তোমার অটো না করে তারপর তোমাকে স্ট্যাটিক করলাম, স্ট্যাটিক করে আমি এখানে তোমার ইন্টিজার a ইজ ইকুয়াল টু 5 না করে আমি এখানে শুধুমাত্র করলাম a, শুধুমাত্র a করেছি, তাহলে কি হবে? কোনো ভ্যালু আমি অ্যাসাইন করিনি, তাহলে কি হবে বলো, তাহলে কি হবে? 0 1 2 0 1 2 দেখো আসছে কিনা, আসছে? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম আমরা যে স্ট্যাটিক ভেরিয়েবল বাই ডিফল্ট তার ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0, বলেই তো তোমার প্রথমে তোমাকে 0 দেখাচ্ছে, তারপর তোমার a প্লাস প্লাস তোমার 1 হচ্ছে, তারপর তোমার আবার 2 হচ্ছে, তোমাকে 0 1 2 তোমাকে দেখাচ্ছে, তাই তো? আর যদি এখানে অটো করতে, যদি তুমি এখানে অটো করতে তাহলে বলো কি দেখাতো? এখানে অটো করতে তাহলে কি দেখাতো? স্যার তিনটাই 0 দেখাতো। তিনটেই আমাকে 0 দেখাতো। কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? এটা কি করা হলো স্যার? এটা কি করে হলো? এটা হচ্ছে অনলাইন কম্পাইলারের জন্য হলো, ঠিক আছে? এটা হচ্ছে অনলাইন কম্পাইলারের জন্য হলো। স্যার এটা কি গার্বেজ ভ্যালু দেখাচ্ছে? হ্যাঁ, তো অটোমেটিক কিন্তু কোনো সময় 0 কে হোল্ড করতে পারে না বাই ডিফল্ট, তার মধ্যে তোমার গার্বেজ থাকবে, ওকে? কিন্তু এ কিন্তু তোমার স্ট্যাটিকের মতনই কিন্তু কাজ করছে এর ক্ষেত্রে। তুমি আবার ধরো না এখানে এর মধ্যে তুমি ধরো না 5 রেখে দাও, তোমার দেখো যেহেতু তোমার আগের বার তোমার ধরো 0 1 2 তোমার হয়ে আছে বলে ও কিন্তু ওই গার্বেজটাকে তোমাকে শো করে দিল। তুমি এখানে এজ ইকুয়াল টু ধরো তুমি এখানে 56 নাও, এবার তুমি রান করো, দেখাচ্ছে, দেখো সেম ভ্যালু দেখাচ্ছে তোমাকে, তাই না? তো এটা কিন্তু অনলাইন কম্পাইলারের জন্য। তো আমরা তোমার যেটা শিখেছি অটো আর স্ট্যাটিকের মধ্যে ডিফারেন্স, আমরা কিন্তু ওটাকেই মনে রাখবো, ওই ডিফারেন্সটা। আমি তোমাকে স্ট্যাটিকের জন্য তোমাকে দেখালাম যে তোমার যদি কোনো যদি ভ্যালু অ্যাসাইন না করি তাহলে তোমার 0 থেকেও শুরু হবে, তা কিন্তু বাই ডিফল্ট কিন্তু ভ্যালু তোমার 0ই কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিকের। আর অটো এক্সটার্নাল এক্সটার্নাল তোমার 0, আর তোমার স্ট্যাটিক তোমার তোমার রেজিস্টার তোমার অটো হচ্ছে কিন্তু তোমার বাই ডিফল্ট কিন্তু গার্বেজ, এটাকে ভাব জাস্ট মনে রাখো, ঠিক আছে? এটা তোমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। তাহলে সবাই বুঝতে পারলে স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের কাজ কি? তার স্কোপটা কিন্তু লোকাল স্কোপ, লোকাল স্কোপ আমি স্কোপটাকে লোকাল স্কোপ বলতে পারি বা ইনসাইড দ্য ফাংশন বলতে পারি। আর লাইফ টাইমটাকে আমি তোমার অন্যভাবে তোমার এখানে দেখাতে পারি যে টিল দ্য মেন প্রোগ্রাম এন্ডস ইট রিটেন্স দ্য অ্যাভেলেবল ভ্যালু বিটুইন ভেরিয়াস ফাংশন কল বলতে পারি তার লাইফ টাইমটাকে, যেটা বলছিলাম যে ইনসাইড দ্য ভেরিয়াস ফাংশন কল বা অ্যামং দ্য ইনসাইড দ্য ডিফারেন্ট ফাংশন কল বা অ্যামং দ্য ফাংশন কল। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের মানে মেন কনসেপ্ট। তো আমরা আগে যেখানে সাম ইজ ইকুয়াল টু 0 করতাম, ইন সাম ইজ ইকুয়াল টু 0 কোনো যোগ করার জন্য, আমি কিন্তু যদি তোমার সাম ইকুয়াল টু তোমার 0 যদি না করি, আমি তোমার লিখি স্ট্যাটিক ইন সাম, তাহলে কিন্তু কাজ হবে, তাহলে কিন্তু কোনো গার্বেজ থাকতে পারবে না তার মধ্যে, তাই না? তাহলে আমরা চেষ্টা করবো কিন্তু যত তোমার যেখানে আমরা সাম করবো, অ্যারে অফ নাম্বারসে সাম করছি বা আদার্স কোনো সাম করছি, আমি কিন্তু তখন ইন্ট সাম ইকুয়ালস টু 0 না লিখে আমরা তোমার লিখবো স্ট্যাটিক ইন্ট সাম, ওকে? এটা কিন্তু আরো বেশি মিনিংফুল হবে, আর বেশি তোমার সিগনিফিকেন্স থাকবে তার। তো এই হচ্ছে আমাদের স্টোরেজ ক্লাসের বেসিক কনসেপ্ট, ওকে? বলো এটা বুঝতে পারে কিনা সবাই, স্টোরেজ ক্লাস সবাই বুঝতে পারে কিনা বলো, আমাকে রিপ্লাই করো, সবাই স্টোরেজ ক্লাস বুঝতে হ্যাঁ পারে কিনা স্যার। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো
আজকে আমরা ফাংশনের অনেকটাই পার্ট আমাদের পড়লাম। আমাদের যেটা তোমার বাকি আছে ফাংশনের মধ্যে সেটা হচ্ছে রিকার্শন বাকি আছে। তো আমরা নেক্সট দিন আমরা রিকার্শন পড়বো ফাংশনে, তাহলে আমাদের ফাংশনটা কভার হয়ে যাবে। আর ফাংশন কভার হয়ে যাওয়ার পর আমাদের পয়েন্টার বাকি থাকবে শুধুমাত্র। ঠিক আছে, আমাদের পয়েন্টার পর্যন্ত লাস্ট আছে। তো আমরা নেক্সট দিন রিকার্শন পড়বো। আমি রিকার্শনের একটা ভিডিও মনে তোমাদেরকে শেয়ার করেছিলাম আগে, বা সি এর ক্লাসরুমে কিন্তু রিকার্শনের ভিডিও আছে। তোমরা চাইলে যে তোমরা ফাংশন কভার করতে চাও তোমরা কিন্তু রিকার্শনটা একবার দেখে নেবে ভিডিওটা। আমি কিন্তু নেক্সট দিন পড়াবো রিকার্শন লাইভে বলতে হবে, না হলে সব কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তাও তোমরা একবার দেখবে ভিডিওটা, যদি ক্লিয়ার হয় তো ভালো। ঠিক আছে, আমরা কিন্তু রিকার্শন কিন্তু নেক্সট দিন আমরা পড়বো রিকার্শন। ওকে, তো যদি আমরা তোমার ডিএস এর একবার রিকার্শনটা আবার পড়েছি, ছোট্ট করে পড়েছি রিকার্শনটা, তো আমরা এখানে একবার রিকার্শনটা আমরা ডিটেলসে পড়বো। ওকে, আমি একটা আউটপুট ফাইন্ডিংস দিই, তোমরা এটা একটু নিজেরা ট্রাই করবে, দিয়ে কি আউটপুট আসছে আমাকে একটু বলবে। ঠিক আছে, আমি এটা জাস্ট একটা প্রোগ্রাম দিচ্ছি আউটপুট ফাইন্ডিংস এর জন্য। আর সিতে তোমার কিন্তু এমসিকিউ তোমাকে কিন্তু সেখানে কিন্তু আউটপুট ফাইন্ডিংস থাকবে। তোমাকে একটা কোড দিয়ে দেবে, সে বলবে যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। 4টে অপশন থাকবে, এবার কোন অপশনটা হবে তার তোমাকে অ্যান্সার লিখে তোমাকে জাস্টিফাই করতে হবে যে কেন এই অপশনটা আসলো। তখন তোমাকে কোডটাকে তোমাকে ড্রাই রান করে তোমাকে বোঝাতে হবে। আমি যেমন করে দেখাই যে এরপরে এই লাইনে আসলে কি হবে, তারপরে এই লাইনে আসলে কি হবে, তোমাকে তখন বলতে হবে যে এটা কি আসছে অ্যাকচুয়ালি। আমাদের একটা কোড আছে এরকম যে ইন্ট ফাংশন, কোডটার আউটপুটটা কি আমাকে বলবে। সরি, এটাকে ভয়েড করো, ভয়েড ফাংশন, void function static int a equals to 0 আর integer b equals to 0. okay, a plus plus আর হচ্ছে b plus plus দিয়ে printf a is equal to %t comma b is equal to %t ডবল কোট কমা দিয়ে a comma b। এই ফাংশনটা তোমার শেষ করলাম। আমাদের এখানে মেন ফাংশন আছে ইন্ট মেন। মেন ফাংশনের মধ্যে আমি এই ফাংশনসটাকে আমি 3বার কল করেছি, সে আগের মতনই ইনক্রিমেন্টের মতনই ফাংশনটাকে আমি 3বার কল করেছি। ওকে, মেনটাকে শেষ করলাম রিটার্ন 0 করে। ওকে, তো এই কোডটার কি আউটপুট আসবে আমাকে বলতে হবে। খুব সহজ কিন্তু, বলো দেখি এখনই বলো কি আউটপুট আসবে এই কোডটার। এখনই বলো এই কোডটার কি আউটপুট আসবে। সেম কনসেপ্ট, আমার তোমার স্ট্যাটিকের যা কনসেপ্ট ছিল আর তোমার অটোর যা কনসেপ্ট, এটা তোমার ইন্ট বি ইকুয়ালস টু 0 মানে কিন্তু অটো ইন্ট বি ইজ ইকুয়াল টু 0, কিন্তু তোমার বাই ডিফল্ট কিন্তু অটোমেটিক ভেরিয়েবল, তাই না? একটু কিন্তু ইয়ে করলে বলতে পারবে, কিন্তু স্ট্যাটিকের যা কনসেপ্টকে ফলো করো তাহলেই হবে। আমি 3বার ফাংশন কল করেছি। স্যার এর জন্য হচ্ছে 0 1 2 আর বি এর জন্য 0 1 2। তাই কি হলো স্যার? এর জন্য হচ্ছে 0 1 2 আর বি এর জন্য 0 0 0। 0 0 এর মানটা তোমার 0 কি করে আসছে? আমি এর মানটা 0 করেছি, বি এর মানটা 0 করেছি, আমি a প্লাস প্লাস বি প্লাস প্লাস করার পর আমি প্রিন্টএফ করছি আর বি এর ভ্যালু, তাহলে এর মানটা কেমন করে 0 আসছে? তাই না? এটা তো ভ্যালিড কোশ্চেন যে এটা আমার 0 আছে, বিটা আমার 0, আমি a কে প্লাস প্লাস করেছি, বি কে প্লাস প্লাস করেছি, তার আমার তো a আর বি তো 1 হয়ে যাচ্ছে প্রথমবার ফাংশন কলের সময়। তাহলে আমার তখন a is equal to 1 b is equal to 1 আমাকে দেখাবে 1, তাহলে a is equal to 1 কমা b is equal to 1 প্রথমবার ফাংশন কল করার সময়। সেকেন্ড টাইম যখন কল করছি ফাংশন সি আবার যখন কল করছি তখন দেখো আমার স্ট্যাটিকটা কিন্তু সে কিন্তু ওটাকে স্টোর করে রেখে দিয়েছে, এর মানটাকে 1 কিন্তু সে করে রেখে দিয়েছে প্রিভিয়াস স্টেট। আর বি কিন্তু তোমার দেখো কিন্তু আবার তোমার 0 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, তখন তোমার দেখো বি প্লাস প্লাস করলে কিন্তু বিটা 1 হচ্ছে, আর এর মধ্যে কিন্তু তোমার আগে থেকে 1 আছে, আর আমার কিন্তু ইনক্রিমেন্ট করতে 1 হয়েছে, সেই কি ওটা কিন্তু তখন তোমার বেড়ে হচ্ছে 2। তখন এখন কি দেখাবে 2 a is equal to 2 b is equal to 1 হচ্ছে। তাহলে এখন কিন্তু এর মান তোমার 2 হয়ে আছে,
থার্ড টাইম যখন কল করিস তখন দেখো আবার আসছে ফাংশনের কাছে, তখন দেখো এ প্লাস প্লাস মানে কিন্তু 2টা প্লাস প্লাস হয়ে কিন্তু এখন হয়ে যাচ্ছে 3, আর বি কিন্তু তোমার দেখো আবার 0, আবার তোমার আছে বি প্লাস করে আবার 1, তাহলে এখন তোমার হচ্ছে a is equal to 3, b is equal to 1। দেখো বুঝতে পারলে কিনা? আমার তো সেই স্ট্যাটিকের কনসেপ্ট, আমার তো সেই অটোমেটিকের কনসেপ্ট, আমি তো পরে প্রিন্ট করছি গো। এ প্লাস প্লাস বি প্লাস প্লাস করে নেওয়ার পর তো প্রিন্ট করছি আমি তো আগে প্রিন্ট করিনি যে আগে প্রিন্ট করে পরে প্লাস প্লাস করছি, তা তো করিনি, তাই তো? ঠিক আছে, দেখো সবাই দেখো এটা ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। যদি এরকম কোশ্চেন দেয় পরীক্ষা যে ইজ আ রেজিস্টার ভেরিয়েবল ফাস্টার দ্যান দ্য লোকাল ভেরিয়েবল, ইজ আ রেজিস্টার ভেরিয়েবল ফাস্টার দ্যান দ্য লোকাল ভেরিয়েবল, কি লিখবে তুমি, কি বলবে তখন অ্যান্সার? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। is a register variable faster than the local variable বা অটোমেটিক ভেরিয়েবল? ইয়েস স্যার, ফাস্টার হবে তো। ইয়েস, তাই তো, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে প্রথমে ডিসকাস করছিলাম যে অটো ভার্সেস ফাস্টার হবে তো, মানে রেজিস্টার তো অলওয়েজ ফাস্ট। অবশ্যই ফাস্টার হবে, আমি সেটাই ওই জন্য কোশ্চেনটা বললাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্টোরেজ ক্লাসের কনসেপ্ট। তো এক্সাম্পল গুলো তো মনে রাখার কোনো ব্যাপার না, আর লাস্টের ওই স্ট্যাটিকের জন্য এক্সাম্পলটা একটু মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আসলে এটা কিন্তু পরীক্ষায় আসবে, এক্সপ্লেন দ্য স্টোরেজ ক্লাস অফ ইন সি উইথ এক্সাম্পল। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। কোনো কোশ্চেন তোমাদের কোনো কোশ্চেন্স? স্যার অটো তো গার্বেজ ভ্যালু পাস করে, তো জিএস করে রান করে দেখলাম স্যার, দেখাচ্ছে না অনেক টাইমে। তো ওটা কি স্যার কম্পাইলার প্রবলেম নাকি? তুমি কি ইউজ করেছো, স্টোরেজ ক্লাস কি ইউজ করেছো? স্যার অটো। হ্যাঁ, তোমাকে কি দেখাচ্ছে ভ্যালুটা, বাই ডিফল্ট ভ্যালু কি দেখাচ্ছে? স্যার কি শো করছে না, এরর শো করছে। এবার তুমি একটা ভ্যালু ওখানে অ্যাসাইন করে দেখো, তুমি এবার স্ট্যাটিক করে দেখো, স্ট্যাটিক ইন্টিজার এ করে দেখো, দিয়ে এটাকে ডিসপ্লে করো, কোনো ভ্যালু না দিয়ে স্ট্যাটিক করে দেখো, তোমার দেখাবে 0, কিছু ভ্যালু শো করছে মানে তোমাকে ওটা কিন্তু গার্বেজ ভ্যালু, ওটা কিছু শো করছে না। ঠিক আছে, ওটা কিন্তু গার্বেজ মানে স্যার 0 দেখাতে পারে, আবার কোন কম্পাইলার ওয়ার্নিং দিতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে স্যার। কিন্তু গার্বেজ মানে কিন্তু তোমার 0 নয় কিন্তু, হ্যাঁ, মানে গার্বেজ মানে কিন্তু তোমার 0 হতে পারে না। হ্যাঁ, এবার তোমার চান্সেস থাকতে পারে যে হয়তো কোনো কম্পাইলার তোমার জন্য হয়তো গার্বেজটাকে তোমার 0 দিয়ে সেট করে রাখলো, যাতে প্রোগ্রামারের পার্সপেক্টিভের দিক থেকে বা যাতে কোনো এরার না আসে প্রোগ্রামে, কোনো প্রোগ্রাম করতে গিয়ে, তো সেটা হতে পারে। সেটা হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন্স তোমাদের আজকে টপিক থেকে? আর কোনো কোশ্চেন্স?